আচ্ছা, আমাকে কাইন্ডলি একটু বলো তো যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের এলিট ব্যাচের লেকচার 3, এবং আজকে টপিক হচ্ছে জিকে। সো জিকের মধ্যে ফার্স্ট অফ অল আমরা বাংলাদেশ পার্টের যে টপিকগুলো সেগুলো কভার করব, এবং পুরো ক্লাসটা আমি ইংলিশ ভার্সনে নিব। এভাবে শুরুর দিকে আমরা কিছু ক্লাস ইংলিশ ভার্সনে নিয়ে দেন আবার আমরা বাংলা ভার্সনেও ক্লাসগুলো স্টার্ট করব। সো দেখো, আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলাদেশ আইডেন্টিটি, অর্থাৎ বাংলাদেশ পার্টের মধ্যে আমাদের যে যে বেসিক জিনিসগুলো জানতে হয় ওই জিনিসগুলো। আর এগুলো থেকে তোমার প্রচুর কোশ্চেন ডিরেক্টলি আসে। সেটা তোমার জাবি, বিউপি, রাবি, চবি, বা খুলনা ইউনিভার্সিটি অর হোয়াট এভার ইট ইজ, সব জায়গাতে এখান থেকে কোশ্চেন আসে। সো খেয়াল করো যে আজকের ক্লাসের মধ্যে কি কি টপিকস কভার করব। সেখানে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার বাংলাদেশ আইডেন্টিটি, দেন ন্যাশনাল ম্যাটার্স, বর্ডার, তারপর হচ্ছে তোমার ফার্স্ট অ্যান্ড গ্রেটেস্ট বা লার্জেস্ট এই টপিকগুলো। তারপর বাংলাদেশের নদী, যেমন রিভার, ট্রাইবস অ্যান্ড টুরিস্ট প্লেসেস। সো ট্রাইবস বলতে এখানে তোমার বাংলাদেশের যে উপজাতি আছে বা টুরিস্ট প্লেসগুলো আছে, যেগুলো থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন হয় সেগুলো। অ্যান্ড দেন দেখো আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার, দেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। সো এই প্রত্যেকটা টপিকে আমরা এখানে কভার করব, এবং এগুলো থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে। সো আজকের ক্লাস থেকে তোমরা মোরলেস 3 to 5 মার্কস ডিরেক্টলি পাচ্ছ। যে কোনো এক্সামই হোক তুমি এখান থেকে কোশ্চেন পাবা। এখন ফার্স্টেই কিছু বেসিক ইনফরমেশন আমাদেরকে মাথায় রাখতে হবে, যেমন বাংলাদেশের যে কনস্টিটিউশনাল নেম। আই গেস এই ইনফরমেশনগুলো তোমরা সবাই জানো, এর জন্য আমি এখানে একটু ফাস্ট আগাবো, ঠিক আছে? তো এখানে যদি কোনো কিছু তোমার জানার হয় তখন তুমি ডিরেক্টলি আমাকে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই, আমি তখন সেটা এক্সপ্লেন করবো। বাট আমি চাচ্ছি যে এই টপিকগুলো যেহেতু বেসিক, তাই একটু দ্রুত আগাতে। তো দেখো, এখানে প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশনাল নেম, অর্থাৎ বাংলাদেশের সাংবিধানিক নামটা কি, দ্যাট ইজ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে অ্যাপোস্ট্রোপিটা কোথায় আছে, এস কোথায় আছে, বা হচ্ছে তোমার এই যে নামের সাথে অনেক সময় অনেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলে ফেলে। সো এটা কিন্তু করা যাবে না, বাংলাদেশের সাংবিধানিক নাম হবে শুধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেখানে আবার অনেকেই ভুল করে সরকার বলে ফেলে। সো এই মিস্টেক করা যাবে না। দেন দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, অর্থাৎ প্রশাসনিক যে রাজধানী, দ্যাট ইজ ঢাকা, অ্যান্ড কমার্শিয়াল ক্যাপিটাল চট্টগ্রাম। এরিয়া হচ্ছে তোমার 1,47,610 বর্তমানে। আর ল্যাঙ্গুয়েজ আমরা জানি বাঙালি, এবং এটা হচ্ছে তোমার নেটিভ স্পোকেন যে পপুলেশন সেটার দিক থেকে ষষ্ঠ পজিশনে বা সিক্সথ পজিশন। এবং এখানে একটা দেখো দিবস, এই জায়গাটা আমি তোমাদেরকে 3 স্টার ইম্পর্টেন্স দিব। দেখো, এই যে ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস, হুইচ ইজ 26th of March, অর্থাৎ মার্চের 26 তারিখ। কিন্তু এখানে দেখো আরেকটা ইনফরমেশন, দ্যাট ইজ যে ন্যাশনাল ডে, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় দিবস। এটা যদি অনেকেরই কোশ্চেন করা হয়, অনেকেই কিন্তু পারবে না। হয়তো তোমাদের মধ্যে অনেকে আছে যারা হয়তো এটা জানতো না, যে বাংলাদেশের জাতীয় দিবস বললে অ্যান্সার কী হবে। সো জাতীয় দিবস বললেও কিন্তু সেম 26শে মার্চ, স্বাধীনতা দিবস বললেও সেম 26শে মার্চ, আর ভিক্টরি ডে মানে হচ্ছে তোমার বিজয় দিবস, দ্যাট ইজ 16ই ডিসেম্বর, এটা আমরা সবাই জানি। এখন আসলে যে বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেম, তো আমরা জানি বাংলাদেশে হচ্ছে সংসদীয় গণতন্ত্র চলে, তাই না? সংসদীয় একটা সিস্টেম চলে। তো দ্যাট ইজ পার্লামেন্টারি ডেমোক্রেসি, অ্যান্ড দি নেম অফ দি পার্লামেন্ট ইজ হাউস অফ দ্য নেশন। এই কোশ্চেনটা আমাকে বিউপির ভাইভাতে জিজ্ঞেস করছিল, আমার এখনও মনে আছে। আগে কিন্তু বিউপিতে ভাইভা হইতো, জানো তো। সেখানে তোমার এই যে রিটেন এক্সাম হওয়ার পরে সবাই চান্স পাওয়ার পরে আবার ভাইবা হইতো, সেই ভাইভাতেও কিন্তু মার্ক ছিল, তোমাকে সেখানে পাশ করতে হতো। ফুললি ফর্মাল ভাইবা, এবং সব কোশ্চেন ইংলিশে। তো ওইখানে আমার ভাইভাতে আমাকে কোশ্চেনটা করছিল যে বাংলাদেশের পার্লামেন্টের তোমার ইংরেজি নাম কি। তো দ্যাট ইজ হাউস অফ দ্য নেশন। দেন দেখো তোমার টাইপ, এটা হচ্ছে ইউনিক্যামেরাল। দেন টোটাল মেম্বার হচ্ছে 350টি, তার মধ্যে 300টি আসন হচ্ছে তোমার কি, এটা মনে রাখতে হবে যে সেগুলো এমনিতে তোমাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত হতে হবে, এমপি যারা দাঁড়ায় 300টা আসনের মধ্যে, আর 50টা হচ্ছে উইমেনদের জন্য রিজার্ভড। বুঝে গেছে? এখন এই জায়গাটাতে আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন করবো, দেখি পারো কিনা। বলো তো, বাংলাদেশের প্রথম যেটা আসন সেটা কোনটা? জেলার নাম বলো, জেলা অনুযায়ী। পঞ্চগড়। রাইট, পঞ্চগড়। তো যেহেতু প্রথমটা পারছো, লাস্টেরটা বলো তো কি, মানে 300তমটা কি? টেকনাফ। টেকনাফ তো একটা উপজেলা, সেটা কিভাবে আসন হয়? আরেকটু, পার্বত্য চট্টগ্রাম, হ্যাঁ। বান্দরবন। ঠিক সরি, আছে, বান্দরবান আর কি। তোমার অ্যান্সার বুঝলাম। কিন্তু পার্শিয়ালি কারেক্ট, কারণ বান্দরবনও কি পার্বত্য চট্টগ্রামেরই একটা জেলা, তাই না? পার্বত্য চট্টগ্রামের মধ্যে কয়টা জেলা বলো? তিনটা। 3টা। তো 3টার মধ্যে ওই বান্দরবন একটা, কিন্তু ওইভাবে বললে তো হবে না, তোমাকে স্পেসিফিক অ্যান্সার দিতে হবে। সো মনে রাখবা, বান্দরবন হচ্ছে 300,
আর 299 মানে 300 ঠিক আগেরটা সেটা হচ্ছে রাঙামাটি। আর এমনিতে প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে তোমার পঞ্চগড়। পঞ্চগড়। সেই যেই প্রথম আর লাস্টেরটা মনে রাখলেই হবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা তোমাদের নিজের যেই উপজেলাতে তুমি বিলং করো বা নিজের যে জেলাতে বিলং করো, সেই জেলার মধ্যে কি কি আসন আসে। যেমন ধরো আমি তোমাকে এখানে যে কাউকে একজনকে জিজ্ঞেস করি, সে ফর এক্সাম্পল কাকে জিজ্ঞেস করবো? আচ্ছা, নতুন একজনকে পাওয়া গেছে আজকে আমাদের ব্যাচে, নতুন ভর্তি হয়েছে আই গেস, এই যে ইশরিন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, আছে ক্লাসে। আচ্ছা, আদ্রিতা আসো? জি স্যার, আছে। তোমার, তুমি ভোটার কোন ইয়েতে, কোথায়, লোকেশন কোথায়? ঢাকাতে। ও তুমি ঢাকাতে, তো ঢাকা বাদ, ঢাকায় আউট অফ সিলেবাস, অন্য কাউকে ধরি। আচ্ছা তাসনিম, তোমার এই যে মাইকের প্রবলেম সলভ হয়েছে? আমি স্টিল তোমার সাউন্ড পাচ্ছি না, বাট দেখতেছি তুমি আনমিউট করছো। এই তোমার এই ভাঙারি ডিভাইস ঠিক করো, কি এক অবস্থা, সাউন্ড শোনা যায় না। আচ্ছা নাহিদ, শুনতে পাচ্ছ আমার কথা? নাহিদ, জি ভাইয়া, শুনতেছি। তোমার বাসা কোথায়? ভাইয়া ঢাকাতেই। আহা, সব দেখেই ঢাকার পোলাপান। হিমেল, তোমার বাসা কোথায় বলো? ভাইয়া লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর, রাইট, একটা পাওয়া গেছে। তো লক্ষ্মীপুরে তোমার কত নম্বর আসন বলো তো, দেখি তুমি তোমার নিজের আসন জানো কিনা। ভাইয়া সংসদীয় আসন। হ্যাঁ হ্যাঁ, সংসদীয় আসন। ভাইয়া সেটা 274। 274। যেমন আমি যেখানে আছি, আমি হচ্ছে ভোলা 2 আসন, তো ভোলা 2 আসন হচ্ছে সংসদীয় আসন হিসেবে 116তম। আর ভোলা 1 হচ্ছে গিয়া 115তম। তো এই জিনিসটা কিন্তু মানে তোমাকে মাথায় রাখতে হবে, জানতে হবে অ্যাজ এ মানে সিটিজেন অফ বাংলাদেশ। তোমাকে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে তুমি কোন আসনের। ধরো, এটা তো অনেক সময় জিজ্ঞেস করা হলো এরকম, সাপোজ সে ফর এক্সাম্পল আমি একটা ভাইভাতে গেলাম, তখন আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমার সংসদীয় আসন কত। তো আমি সেখানে যদি অ্যান্সার দিই যে ভোলা 2 আসন, সাথে সাথেই বলবো যে তুমি এখান থেকে চলে যাও, মানে তোমাকে ওইখানে আর থাকতেই দিবে না। কারণ 2 আসন 3 আসন উনি কি জানে যে ভোলা কত নম্বর আসন বা তত নম্বর এটা তো কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে তোমাকে স্পেসিফিক বলতে হবে যে বাংলাদেশের 300 আসনের মধ্যে তোমার আসনটা কোনটা। তো এটার আমার স্পেসিফিক অনুযায়ী 116তম, যেমন ও বলছে 274। তো এই জিনিসটা জানতে হবে। এনিওয়ে, নেক্সট আসো, যে বাংলাদেশের এই যে সুপিরিয়র অফ দ্য স্টেট, দ্যাট ইজ রাষ্ট্রপতি, এটা আমরা জানি। এবং সুপিরিয়র অফ দ্য গভর্নমেন্ট, দ্যাট ইজ প্রাইম মিনিস্টার। এবং বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক কি, সেটা হচ্ছে বিবি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। ওকে, এটা পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এর জন্য প্রিভিয়াসটা এখানে দেওয়া আছে। এইখানে দেখো দুইটা কনসেপ্ট ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ পলিটিক্যাল সি বাউন্ডারি আর একটা হচ্ছে ইকোনমিক সি বাউন্ডারি। দেখো, পলিটিক্যাল সি বাউন্ডারি হচ্ছে কতটুকু, 12 নটিক্যাল মাইল। আর ইকোনমিক সি বাউন্ডারি হচ্ছে 200 নটিক্যাল মাইল। এই জিনিসটা একটু বুঝবা, যে পলিটিক্যাল সি বাউন্ডারি হচ্ছে তোমার কিছুটা কম, আর ইকোনমিক সি বাউন্ডারি হচ্ছে তোমার একটু বেশি। তো প্রশ্ন হতে পারে যে ভাই এখানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এটাই, যে পলিটিক্যাল সি বাউন্ডারির মধ্যে তুমি চাইলে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারো, কারণ ওটা তোমার নিজস্ব আয়ত্তের মধ্যে আছে। এবং তুমি চাইলে সেখানে একটা বোম ব্লাস্ট করেও টেস্ট করতে পারো, তোমার মিলিটারি সেখানে একটা অপারেশন করলো, একটা বোম ব্লাস্ট করলো, দ্যাট ইজ ফেয়ার এনাফ। কিন্তু ইকোনমিক সি বাউন্ডারি যেটা, অর্থাৎ 12 নটিক্যালের বাহিরে যেটা, মানে 12 নটিক্যালের পরে গিয়ে 200 পর্যন্ত, ওই এরিয়ার মধ্যে তুমি শুধুমাত্র ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো করতে পারবা। ইকোনমিক অ্যাক্টিভিটি কি? দ্যাট ইজ ধরো তোমার যে দেশের নাবিকরা আছে বা হচ্ছে জেলেরা আছে মাছ শিকার করে, বা অন্যান্য যারা আছে প্রফেশন, যারা সি এর সাথে রিলেটেড, তারা সেখানে গিয়ে মাছ টাছ ধরতে পারবে বা এরকম কাজ করতে পারে, ইকোনমিক কাজ। কিন্তু সেখানে গিয়ে তুমি চাইলে একটা বোম ব্লাস্ট করতে পারবে না, কারণ দেখা যাবে তো ওইটার কারণে অন্য একটা দেশের সামহাও ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ সেটা তাদের টেরিটরির সাথে কানেক্টেড। কথা বুঝতে পারছো? তো এই জন্য ইকোনমিক সি বাউন্ডারি আর পলিটিক্যাল সি বাউন্ডারির মধ্যে ডিফারেন্সটা এটাই। তো এইটা থেকে আবার আমার আরেকটা জিনিসের কথা মনে পড়ে গেছে, বলো তো, করিডোর আরেকটা হচ্ছে ট্রানজিট, এটার ডিফারেন্স কি বলতে পারবা? করিডোর এবং ট্রানজিটের মধ্যে ডিফারেন্স। এই যে একটা আছে না 3 বিঘা, সেটা কি বলো তো, করিডোর না ট্রানজিট, বলো? করিডোর। করিডোর ভাইয়া। করিডোর। তো ট্রানজিট আর করিডোর কি জিনিসটা বলো, কি বলতে পারবা এনিওয়ান? আচ্ছা, এটা কিন্তু দেখবা এবার কোনো একটা ইউনিভার্সিটিতে রিটার্নে আসছিল, বাট এটা ইম্পর্ট্যান্ট জানা। দেখো, খুবই সিম্পল একটা কনসেপ্ট। যদি করিডোর মানে হচ্ছে ভাই একটা দেশ যদি হ্যাঁ, বিজনেস কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে মাঝখানে কোনো দেশ শর্ট ওয়ের জন্য যেটা ইউজ করে আর কি।
দেখো বুঝো, আমি তোমাকে দুইটা কনসেপ্ট বলতেছি। একটি দেশ অন্য আরেকটি দেশের ভূমি ব্যবহার করে যদি তৃতীয় কোনো দেশে যায় তবে সেটা হচ্ছে ট্রানজিট। কথা বুঝছো? ধরো ইন্ডিয়া বাংলাদেশের একটা ভূখণ্ড ব্যবহার করে সে তোমার মিয়ানমারে গেল, তাহলে দ্যাট ইজ ট্রানজিট। কারণ তুমি থার্ড, মানে প্রথমে তুমি ইন্ডিয়া থেকে মিয়ানমারে যাচ্ছ, মাঝখানে থার্ড একটা কান্ট্রি হিসেবে বাংলাদেশকে ইউজ করছো, এখানে ট্রানজিট দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, একটি দেশ অন্য দেশের ভূমি ব্যবহার করে যদি নিজ দেশেরই অন্য একটা অংশের মধ্যে যায় সেটা হচ্ছে করিডোর। তাহলে বাংলাদেশের 3 বিঘা করিডোর কেন? কারণ তুমি দেখো ইন্ডিয়ার ওই পাশেও ইন্ডিয়ার অংশ আছে, এই পাশেও ইন্ডিয়ার অংশ আছে, তো ইন্ডিয়া থেকে ওই অংশটাই যে তোমার কোন রাজ্যগুলা, সেভেন সিস্টার্স যে রাজ্যগুলো, সেখানে যাওয়ার জন্য। তো তুমি চাইলে যে ইয়েতে যাচ্ছ অন্য নিজ দেশ থেকেই আরেকটা দেশের ভিতর দিয়ে হয়ে নিজ দেশেরই আরেকটা ভূখণ্ডে যাচ্ছ, দ্যাট ইজ করিডোর। বুঝছো কি? যেমন 3 বিঘা করিডোর আছে, শিলিগুড়ি জি করিডোর ভাইয়া। এগুলো বলে আর কি। তো এই যে কনসেপ্টটা মাথায় রাখবে, বেসিক জিনিস, কিন্তু আমরা অনেক সময় এগুলো জানি না, বাট পরীক্ষা আসে। মেবি জগন্নাথ ইউনিভার্সিটির রিটার্নে এই কোশ্চেন ছিল। এখন চলে আসো এই জায়গাতে যে অ্যাভারেজ রেইনফল, বাংলাদেশে বৃষ্টি তো প্রচুর হয়, তো গড় বৃষ্টিপাত হচ্ছে তোমার 203 সেন্টিমিটার। দিস ইজ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বিভিন্ন সময়, জব পরীক্ষা তো এটা আসে। এবং বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে, লালখান উপজেলাতে, সিলেটের লালখানে। আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় হচ্ছে গিয়ে নাটোর জেলায় লালপুরে। নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট আছে, সেখানে লালপুরে হচ্ছে গিয়ে তোমার পাশাপাশি একটা উপজেলা, সেখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। আচ্ছা, তারপর দেখো ওয়ার্মেস্ট ডিস্ট্রিক্ট, মানে সবচেয়ে বেশি গরম, দ্যাট ইজ রাজশাহীতে। বৃষ্টিপাত যেহেতু নাটোর রাজশাহী জায়গাতে কম, তাহলে গরম বেশি। আর তাহলে কোল্ডেস্ট কোথায়? সিলেটে যেহেতু বৃষ্টিপাত বেশি, তার মানে সেখানে কোল্ডেস্ট। তো একটার সাথে একটা রিলেট করে এমনিতেই মনে রাখা যায়। বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে দুইটা কান্ট্রি, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মিয়ানমার। ইন্ডিয়ার সাথে 4156, মিয়ানমারের সাথে 271, এভাবে মনে রাখবা। আর টোটাল দুইটা দেশের সাথে কানেক্ট করেই টোটাল কোস্টাল বর্ডার, অর্থাৎ নদী বা এই সীমান্ত অনুযায়ী বর্ডার হচ্ছে 711 কিলোমিটার। তো দেখো এখানে 4156, এখানে আবার 271, আর দুইটার সাথে কোস্টাল বর্ডার হচ্ছে 711। তাহলে সবগুলা মিলে যদি আমি হিসেব করি যে টোটাল বর্ডার এরিয়া কতটুকু, তাহলে হচ্ছে 5138। দেখো এগুলোকে যোগ করো, 4156, 271 আর 711, সবগুলোকে যোগ করলে দেখবা 5138 কিলোমিটার চলে আসে। এবং এই যে ইনফরমেশনটা, এটা কোথা থেকে নেওয়া? এটার কার্টেসি হচ্ছে তোমার বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে, বিজিবি আমরা বলি, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের ইনফরমেশন। সো এখন বিভিন্ন বইতে বা বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন ডিফারেন্স থাকতে পারে, বাট যেহেতু বর্ডারকে মেনটেন করে বিজিবি তারা, তো তাদের ইনফরমেশনটাকেই আমরা ভ্যালিড হিসেবে নিব। এখন দেখো টোটাল বাংলাদেশে ডিস্ট্রিক্ট আছে 32টা, যেগুলো তোমার এই যেই দুইটা দেশের সাথে কানেক্টেড। অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্ট যদি বলি বাংলাদেশের কয়টা, তাহলে হচ্ছে 32টা। এখানে দেখো ইন্ডিয়ার সাথে হচ্ছে 30টা জেলা, মিয়ানমারের সাথে হচ্ছে 3টা জেলা। দ্যার ইজ এ টুইস্ট। তুমি দেখো ইন্ডিয়ার সাথে 30টা জেলা, মিয়ানমারের সাথে 3টা, তাহলে টোটাল যোগ করলে 32টা কেন হয়? 33 হওয়ার কথা ছিল, কিন্তু স্টিল এটার উত্তর 32ই হবে। কারণ হলো দেখো, তুমি যদি একটু চলে আসো এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, এখানে একটু ম্যাপটার দিকে খেয়াল করো। এই যে রাঙামাটি হচ্ছে বাংলাদেশের এমন একটা জেলা, যে জেলার এই পুরো অংশটা হচ্ছে ইন্ডিয়ার সাথে কানেক্টেড, আইএনডি। আর এই যে ছোট এইটুকু একটা অঞ্চল আছে, দেখো দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে তোমার মিয়ানমারের সাথে কানেক্টেড। তো যেহেতু একটা জেলা রাঙামাটি, যেটা একই সাথে মিয়ানমার একই সাথে ইন্ডিয়া, দুইটা দেশের সাথেই কানেক্টেড, সেহেতু তোমার এই জায়গাতে একটা কমন আছে, অর্থাৎ 30-এর মধ্যে একটা আছে সেম, 3-এর মধ্যে একটা আছে সেম। দ্যাটস ওয়াই টোটাল 30 + 3 = 32। বুঝছো? বলো বুঝছো কিনা? জি ভাইয়া। ইজি কনসেপ্ট, বাট অনেক সময় এখান থেকে কোশ্চেন আসে। এখন চলে আসো যে বাংলাদেশের টোটাল ডিভিশন 8টা, ডিস্ট্রিক্ট 64, কোস্টাল ডিস্ট্রিক্ট এটা মনে রাখবা, দিস ইজ ইম্পর্টেন্ট। 19টা হচ্ছে বাংলাদেশের উপকূলীয় জেলা। উপকূলীয় জেলা কয়টা? 19টা মনে থাকে জানো। সিটি কর্পোরেশন হচ্ছে বাংলাদেশে বর্তমানে 13টি, আগে ছিল কয়টা? 12টা, নতুন একটা বাড়ছে, বলো তো নতুনটা কোনটা? নতুনটা কোনটা? এনিওয়ান? কারো বাসা বগুড়া আছে? বগুড়া? ময়মনসিংহ। ময়মনসিংহ না, ময়মনসিংহ যখন ছিল তখনই 12টা হয়েছিল, তারপরে আবার বগুড়া হয়েছে, বগুড়া। ঠিক আছে। দেন চলে আসো উপজেলা 495, থানা হচ্ছে 654, ল্যান্ড পোর্ট দেখো 25টা, বর্তমানে অ্যাক্টিভ আছে 24টা। আর সি পোর্ট হচ্ছে তোমার 4টা, চট্টগ্রাম, মোংলা, পায়রা, মাতারবাড়ি। আর এই যে মাতারবাড়িতে তোমার ডিপ সি পোর্ট হচ্ছে, ডিপ সি, এটা মনে রাখবা। ডিপ সি বললে মাতারবাড়ি উত্তর হবে। আরেকটা জিনিস বলে রাখি যে পায়রা, পায়রা কথাটা বললেই তোমার কোন জেলা হবে? পায়রা মানে কোন জেলা? রংপুর। হুম? পটুয়াখালী। রংপুর। পটুয়াখালী, পটুয়াখালী। ঠিক আছে, পায়রা বললেই মনে রাখবে এটা হচ্ছে পটুয়াখালী। আচ্ছা,
এখন চলে আসে যে বাংলাদেশের লোকাল টাইম, দ্যাট ইজ জিএমটি +6, অর্থাৎ বাংলাদেশের যে সময় সেটা গ্রিনিচ মিন টাইম থেকে 6 ঘন্টা বেশি বা 6 ঘন্টা আগে। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন এই 6 ঘন্টা? কেউ কি বলতে পারবা যে এই কারণে 6 ঘন্টা? এনি ওয়ান তোমাদের মধ্যে 6 ঘন্টার কারণ? যে কেউ? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো বাংলাদেশের যে লঙ্গিটিউড আর ল্যাটিটিউড, এই ইনফরমেশনটা তো আমরা সবাই পড়ি। অর্থাৎ ওই যে তুমি দেখো 22, 24 এবং 88, 92 একটা অক্ষরেখা দ্রাঘিমা রেখা একটা পরীক্ষা কোশ্চেন আসে না? পড়ছো না তোমরা সবাই ফার্স্ট টাইম? জি ভাইয়া। ওইখানে দেখো যে আমাদের দ্রাঘিমা বরাবর অর্থাৎ পূর্ব দ্রাঘিমা বরাবর ইস্ট বরাবর কত ছিল? 88, 01 থেকে 92, মেবি 92 সামথিং এরকম কিছু একটা হবে। সো এইটার যদি তুমি অ্যাভারেজ নাও তাহলে কত? 90, তার মানে 90 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড, মানে দ্রাঘিমা লঙ্গিটিউড। তো এই যে 90 ডিগ্রি, যেহেতু এখানে বাংলাদেশের অবস্থানটা, প্রতি ডিগ্রিতে সময়ের ব্যবধান হয় কয় মিনিট করে? প্রতিটা ডিগ্রিতে 1 ডিগ্রিতে সময়ের চার গ্যাপ হয় মিনিট কত? 4 মিনিট। তো আমার কথা হচ্ছে 90 ডিগ্রিতে তাহলে কতটুকু হবে বলো তো? 4 নং কত? 36। 36। 360 মিনিট। 360 মিনিটে কয় ঘন্টা হয়? 60 দ্বারা ডিভাইড করো, কত হয়? দেখো 6 আওয়ার। 6 ঘন্টা। 6 ঘন্টা। 6 আওয়ার 636, 6 ঘন্টা হয়। এই জন্যই দেখো এই যে জিএমটি থেকে 6 ঘন্টা বেশি হয় বাংলাদেশের অবস্থানের কারণে। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে বলো? জি ভাইয়া। এবার চলে আসে বাংলাদেশের মোবাইল অপারেটর, এই জি যে সিম, ভাইয়া। জিপি সিম, রবি সিম, ব্লা ব্লা, এরকম টোটাল 5টা আছে। তারপর হচ্ছে তোমার সাইবার সিটি বলা হয় সিলেটকে, স্মার্ট উপজেলা হচ্ছে শিবচর মাদারীপুরে অবস্থিত। প্রথম ইনিমি ফ্রি ডিস্ট্রিক্ট, অর্থাৎ মুক্তিযুদ্ধ যখন হয় তখন প্রথম কোন জেলাটা শত্রুমুক্ত হয় বা এক কথা স্বাধীন হয় বলতে গেলে, তাহলে হচ্ছে কি তোমার যশোর। ঠিক আছে। টোটাল ইপিজেড যদি বলি, বাংলাদেশের টোটাল ইপিজেড হচ্ছে 10টা, তার মধ্যে সরকারি হচ্ছে 8টা এবং বেসরকারি বা প্রাইভেট হচ্ছে 2টা। এটা সম্পর্কে আমরা আরও ডিটেলস পড়বো, ইপিজেড সম্পর্কে, এক্সপোর্ট প্রসেসিং জোন, এরা কারা নিয়ন্ত্রণ করে, ব্যবসা, এটা যেটা আরও ডিটেলস ক্লাস হবে। বাট এখন আমরা যেহেতু বাংলাদেশের ওভারভিউ পড়তেছি, তো এইভাবে আমি চলে যাচ্ছি দ্রুত যাতে করে আমি শেষ করতে পারি। দেখো টোটাল মিনিস্ট্রি ডিভিশন, এটা তৎকালীন সময়ের ইনফরমেশন ছিল, এখন আর এটা দরকার নাই, এটা আমরা স্কিপ করবো। বাট এটা আবার তোমার এই যে ইলেকশনের পরে এটা আবার ইম্পর্টেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ইলেকশনের পরে এখানে নিউ ডাটা আমরা অ্যাড করব, নিউ আপডেট অ্যাড হবে। এখন চলে আসো যে বাংলাদেশের ডায়ালিং কোড, দ্যাট ইজ +880। ক্লাইমেট হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট, অর্থাৎ ওই যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ঠিক আছে। বাংলাদেশের জাতীয় ফ্লাওয়ার ওয়াটার লিলি, ফল জ্যাকফ্রুট, অর্থাৎ বাংলাদেশের জাতীয় ফল কি? নট বাঙ্গি, এটা হচ্ছে কাঁঠাল। তো বলো তো বাংলাদেশের জাতীয় গাছ কি, দেখি পারো কিনা? আম ওষুধ গাছ। দেওয়াই আছে, দেখো এই যে ম্যাঙ্গো ট্রি। আর পাখি হচ্ছে এই যে দোয়েল পাখি, ম্যাগপাই রবিন, এই নামটা মনে রাখবো, অনেকেই দোয়েল পাখির ইংরেজি নাম মানে জানে না, ম্যাগপাই রবিন। আরেকটা হচ্ছে তোমার যে কোন দেশের জাতীয় ফল আম, বলতে পারবা? কোন দেশের জাতীয় ফল আম? ইন্ডিয়া। ইন্ডিয়া, রাইট, আমাদের পার্শ্ববর্তী দেশেরই। তারপর দেখো যে বাংলাদেশের ফরেস্ট, ন্যাশনাল ফরেস্ট সুন্দরবন, খেলা হচ্ছে কাবাডি, এই যে দেখো কাবাডি খেলা। অ্যান্ড দেন চলে আসো যে বাংলাদেশের লার্জেস্ট ডিস্ট্রিক্ট, তো মনে রাখবা এরিয়া ওয়াইজ বাংলাদেশের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে রাঙামাটি। এবং এই রাঙামাটি হচ্ছে একসাথে ইন্ডিয়া এবং মিয়ানমার দুইটা দেশের সাথে কানেক্টেড, ইটস এ কমন ডিস্ট্রিক্ট দ্যাট ইজ কানেক্টেড উইথ বোথ ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার। তো এখানে আমরা অলরেডি ম্যাপে সেটা দেখছি। আর এই জন্য দেখো আরেকটা ইনফরমেশন, যে কমন বর্ডার ডিস্ট্রিক্ট দ্যাট ইজ রাঙামাটি। এবং এখানে দেখো রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই যে 3টা জেলা, এই 3টে জেলাকে একত্রে বলা হয় পার্বত্য জেলা। কি বলা হয়? পার্বত্য জেলা। তাহলে বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি? 3টি, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। অনেকেই আছে দুষ্ট পোলাপান, এরা করে কি, যে কক্সবাজার অপশনে দেখে সেটাকে পার্বত্য জেলা দাগে দেয়, কক্সবাজার কিন্তু না, বলে দিলাম কক্সবাজার না। তো এখানে দেখো যেগুলো পার্বত্য, তার মানে সেখানে তোমার কি আছে? গাছপালা, পর্বত, একটু উঁচু নিচু ওই জায়গাগুলো আছে। তো সেগুলোকে দেখো কিছু সবুজ করে দেওয়া আছে, খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবান, এই 3টাই হচ্ছে কি তোমার পার্বত্য জেলা। আর এখানেই মেইনলি আমরা সবাই বেশি ঘুরতে ঘুরতে যাই। আর 2টা বিভাগ আছে, দ্যাট ইজ বরিশাল বিভাগ এবং ঢাকা।
এই দুইটা বিভাগের যত জেলা আছে, যত জায়গা আছে, সেগুলা মাঝখানে পড়ে গেছে, তো এই জন্য এই দুইটা বিভাগের কোনো জেলাই ইন্ডিয়া মিয়ানমারের সাথে কানেক্টেড না। কারণ কানেক্টেড হয় কোথায়? সীমান্ত বর্ডার শেয়ার করে কোথায়? আশপাশে, সাইড বরাবর। তো এগুলো মাঝখানে চলে আসছে দুইটা বিভাগ, বরিশাল আর ঢাকা, দ্যাটস এদের সাথে কোনো কমিউনিকেশন নাই। মানে কমিউনিকেশন আছে, কানেকশন নাই। তারপর দেখো, বাংলাদেশের যে নর্দার্ন, যদি আমরা একদম উত্তরের দিকে যাই, তাহলে দেখো পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, জয়গিরজাত, অর্থাৎ এটা হচ্ছে জেলা, এটা হচ্ছে তোমার থানা, এটা হচ্ছে তোমার ইউনিয়ন, আর এটা হচ্ছে স্থান। তো এইভাবে তোমার দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবগুলো দেওয়া আছে, আই গেস এগুলো তোমার নিজের স্টাডি করতে পারবা। এখন চলে আসো এখানে, যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, এই যে ইন্ডিয়া বাংলাদেশের পুরো দেখো তিনটা সাইড বরাবরই ইন্ডিয়া ম্যাক্সিমাম জায়গায় নিয়ে জুড়ে। তো ইন্ডিয়ার আবার টোটাল 5টা অঙ্গরাজ্য, ঠিক আছে, 5 প্রভিন্সেস, যেটা বাংলাদেশের সাথে কানেক্টেড বা অ্যাডজাস্টেড উইথ বাংলাদেশ। কি কি? ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। যেমন দেখো, এই যে পশ্চিমবঙ্গ মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এখানেও পশ্চিমবঙ্গ, আবার এখানে দেখো মেঘালয়, আসাম, তারপরে ত্রিপুরা, মিজোরাম। এই যে টোটাল 5টা হচ্ছে গিয়া তোমার বাংলাদেশের সাথে কানেক্টেড ইন্ডিয়ার অঙ্গরাজ্য। আসো নেক্সট টপিক, দ্যাট ইজ বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ। এখন আমরা বাংলাদেশের মোটামুটি জিওগ্রাফিক্যাল পজিশনটা বুঝতে পারছি। আর এই ইনফরমেশনটা মনে রাখবা, যে উত্তর অক্ষাংশ, যদি আমি বলি যে নর্থ, নর্থ বরাবর যে অক্ষাংশ, সেটাকে বলা হয় ল্যাটিচিউড। ল্যাটিটিউড এইটা হচ্ছে কতটুকু? এটা হচ্ছে তোমার এদিক থেকে, মানে এই যে নিচ থেকে উপরের দিকে, তাহলে দেখো 20, 34, 20 ডিগ্রি, 34 থেকে তোমার 26 ডিগ্রি 38, ঠিক আছে। আর এই যে এই সাইড থেকে এই বরাবর, হ্যাঁ, এই সাইড থেকে এই বরাবর, এটাই হচ্ছে পূর্ব দ্রাঘিমা, অর্থাৎ এটাকে বলতে হবে আমাদের লঙ্গিটিউড। তাহলে ইস্ট লঙ্গিটিউড, দ্রাঘিমা, লঙ্গিটিউড, এইটা হচ্ছে তোমার 88 ডিগ্রি 01 থেকে 92, কত এখানে 42, 41, ঠিক আছে, 92 ডিগ্রি 41। সেটা মনে থাকবে তো? বলো তো এই ইনফরমেশনটা, দিস ইজ ইম্পর্ট্যান্ট, এটা জি ভাইয়া। পরীক্ষা আসে, এটা মনে রাখবা। দেখো, বাংলাদেশের এই পজিশনের কারণে তোমার, এটার যদি আমি গড় নেই 90 ডিগ্রি, এই পজিশনের কারণে সময়ের গ্যাপ হয় কত? 6 ঘন্টা, 6 আওয়ার্স, এটা আমরা পেলাম। আবার এইখানে এইটার গড় দেখো তো কত? 20, 34, 26, 38, এইটার গড় আসবে হচ্ছে তোমার 23.5, 23.5 ডিগ্রি। এই যে এই পজিশনের কারণে আবার বাংলাদেশ হচ্ছে কি ইসের মধ্যে পড়ছে? বাংলাদেশ পড়ছে হচ্ছে কর্কট ক্রান্তিতে। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গেছে বলো তো? ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি। তো সেইটা হচ্ছে এইটার কারণে 23.5, বোঝা গেছে? আর এইটা হচ্ছে সময়ের ব্যবধান। তাই গেছে, এগুলো আরো আমাদের জিওগ্রাফির যখন সাবজেক্টিভ জিকে ক্লাস নিব, তখন আরো ডিটেলস আমরা দেখাবো, যে ছবি এঁকে টেকে ড্র করে ওইখানে ম্যাপ ট্যাপ সব কিছু থাকবে, যেখানে এরকম লাইনগুলো থাকে এইভাবে এইভাবে, আর আর এই সব কিছু। এখন চলে আসো বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ জাতীয় যে বিষয়গুলো। সো বাংলাদেশের যে জাতীয় পতাকা, এটা তোমার রেশিও হচ্ছে 10:6, এবং এটা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971। এবং এই যে উত্তোলন করেন, সেটা কে করেন? এএসএম আব্দুর রৌফ, মনে থাকে যেন। প্রথম পতাকা উত্তোলনকারীর নাম কি? এএসএম আব্দুর রৌফ। বিউপিতে এই কোশ্চেনটা প্রায়ই আসে, অন্যান্য ইউনিভার্সিটিতেও আসে, বাট বিউপিতে এটা খুব ফেভারিট। এবং এটা হচ্ছে কি প্রথম 2রা মার্চ এটা উত্তোলন করা হয়, আর এই কারণেই 2রা মার্চ হচ্ছে বাংলাদেশের পতাকা দিবস। বাংলাদেশের পতাকা দিবস কবে? 2রা মার্চ। এটার সাথে একদিন যোগ করে দাও, তাহলে কি হবে? 3রা মার্চ। এই 3rd মার্চ আবার তোমার একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে তাও পতাকা উত্তোলন করা হয়, এবং সেখানে কি যুক্ত ছিল? সেখানে জাতীয় সঙ্গীত সহ সেটাকে উত্তোলন করা হয়, জাতীয় সঙ্গীতও গাওয়া হয়, আবার তোমার সেটাকে উত্তোলনও করা হয়, মানে পতাকা উত্তোলন করা হয়। তো যদি এইভাবে কোশ্চেন আসে স্পেসিফিকলি, যে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে, তাহলে 3rd মার্চ। আর যদি শুধু কোশ্চেন করা হয় যে প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে, তাহলে হচ্ছে সেকেন্ড। বুঝছো সবাই? বলো। জি ভাইয়া। এখন চলে আসো যে ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অফিসিয়ালি ইনোগ্রেটেড ইন 17 জানুয়ারি 1972। এবং বাংলাদেশের বাহিরে দেখো, আউটসাইড বাংলাদেশ, প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় কোথায়? পাকিস্তান হাই কমিশনে, ঠিক আছে, হাই কমিশনে, কলকাতা। এই যে এখানে হাই কমিশনটা কেন বলা হলো? হাই কমিশনটা কেন বলা হলো? হাই কমিশনার আর অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য জানো তোমরা? এটা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। হাই কমিশনার এবং অ্যাম্বাসেডরের মধ্যে ডিফারেন্স কি? এনিওয়ান, কেউ বলতে পারবা?
হাই কমিশনার এবং অ্যাম্বাসেডরের মধ্যে ডিফারেন্স। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো, যেই সকল কান্ট্রিগুলা, এই যে কমনওয়েলথ নামে একটা অর্গানাইজেশন আছে, এটা তো তোমরা জানো। কমনওয়েলথ, কমনওয়েলথ কমনওয়েলথ হচ্ছে সেই সকল দেশেরই একটা অর্গানাইজেশন, যে সকল দেশগুলো কোনো একটা সময় ব্রিটিশ উপনিবেশের মধ্যে ছিল, অর্থাৎ ব্রিটিশ কলোনিভুক্ত দেশ ছিল। তো যে সকল দেশগুলো তোমার এই কমনওয়েলথের সদস্য, সেই সকল দেশের রাষ্ট্রদূতদেরকে বলা হয় হাই কমিশনার। কি বলা হয়? হাই কমিশনার। আর যদি তোমার দেশটা এই কমনওয়েলথের সদস্য না হয়, তাহলে সেগুলার যে রাষ্ট্রদূত, তাদেরকে হাই কমিশনার বলা যাবে না, তাদেরকে আমরা অ্যাম্বাসেডর বলবো। তো আমেরিকা ইজ নট এ মেম্বার অফ কমনওয়েলথ। তো আমেরিকার যিনি আসে তাকে আমরা কি বলি? তাকে কি আমরা হাই কমিশনার বলি, নাকি রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর বলি? অ্যাম্বাসেডর বলি বা রাষ্ট্রদূত বলি। কিন্তু হাই কমিশনার বলতে হবে কখন? যখন বাংলাদেশের কেউ ধরো আমেরিকাতে আছে বা অন্য দেশে আছে। তো বাংলাদেশ কি একসময় ব্রিটিশ উপনিবেশভুক্ত ছিল এবং এটা কমনওয়েলথের সদস্য, পাকিস্তানও সেম কমনওয়েলথের সদস্য। তো বুঝতে পারছো এই ডিফারেন্সটা? বলো, বলো বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, চলে আসো যে বাংলাদেশের পতাকার ডিজাইনার, এটা হচ্ছে কামরুল হাসান। এই পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, কিন্তু প্রথম পতাকা এটা না। প্রথম পতাকা একটু অন্যরকম ছিল, দেখাবো। সেটার ডিজাইনার হচ্ছে তোমার শিবনারায়ণ দাস। মানে প্রথম যে পতাকা, যে পতাকার মাঝখানে বাংলাদেশের ম্যাপ আঁকা ছিল, এই যে এইভাবে করে ম্যাপ আঁকা ছিল, সেইটারই তোমার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। আর বর্তমান যিনি এই যে এই পতাকাটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে গ্রিন এবং সার্কেল, রেড সার্কেল, এটা হচ্ছে কামরুল হাসানের। তো দেখো, বাংলাদেশের পতাকা আবার দুইটা দেশের পতাকার সাথে সিমিলার, একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে পালাও। কি কি বললাম? জাপান এবং পালাও। দেখলে দেখবা যে একদম সেম। এখানে খেয়াল করো, এই যে এই পতাকাটারই তোমার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আমি লিখে দিচ্ছি, কামরুল হাসান। এবং প্রথম পতাকা হচ্ছে এটা, প্রথম। আর এটা লিখে দিচ্ছি বর্তমান। সো প্রথম পতাকা যেটা মাঝখানে এরকম মানচিত্র ছিল, ঠিক আছে, এইটার ডিজাইনার হচ্ছে শিব নারায়ণ দাস। শিব নারায়ণ দাস। নেক্সট পার্টে চলে আসো, যে বললাম দুইটা দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকা সিমিলার, একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে পালাও। সো এটা হচ্ছে জাপানের পতাকা। ঠিক আছে, দেখো অনেক সিমিলার না? রেড এবং হোয়াইটের মিশ্রণ। আবার এটা দেখো পালাও, এটা কি? ব্লু এবং ইয়েলোর মিশ্রণ, রাইট? তো বাংলাদেশের পতাকা তো সেম, শুধু কালার ডিফারেন্স, বাট বাদ বাকি দেখো সেমই আছে অনেকটা, স্ট্রাকচার অনুযায়ী বা গঠন সবকিছু। এখন চলে আসো বাংলাদেশের এমব্লেম এবং লোগো। সো এটা হচ্ছে বাংলাদেশের এমব্লেম আর এটা হচ্ছে বাংলাদেশের লোগো। এখানে দেখো, তোমার লোগোর ডিজাইনারটা হচ্ছে এ সাহা। এটা একটু মনে রাখবা, দিস ইজ ইম্পর্ট্যান্ট। এবং এমব্লেম কামরুল হাসানি। আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই মানে বিষয়টা, সেটা হচ্ছে দেখো দুইটা করে তারকা চিহ্ন আছে দুই সাইডে। এখানেও দুইটা করে তারকা চিহ্ন আছে, তাহলে টোটাল তারকা চিহ্ন কয়টা? 4 স্টার। ঠিক আছে। তো এই যে চারটা তারকা চিহ্ন, এগুলো কি রিপ্রেজেন্ট করে বলতে পারবা? এগুলোর কিন্তু কিছু মানে ইয়ে আছে, ওই যে কি বলে, ভ্যালু আছে। এই চারটা তারকা চিহ্ন বিভিন্ন জিনিসকে রিপ্রেজেন্ট করে। কি 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 রিপ্রেজেন্ট করে? এনিওয়ান, বলো। চারটাই কেন তারকা? আমি পাঁচটা দিলাম না, তিনটাও দিলাম না, একটাই বা দিলাম না, বা 10টাই তো দিতে পারতাম, কেন চারটা দিছি? তো এই চারটা হচ্ছে তোমার বাংলাদেশের মানে সংবিধানের। হ্যাঁ বলো, বলো বলো। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা, এগুলা। রাইট, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় বাংলাদেশের সংবিধানের মূল নীতি। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টা? চারটা। সংবিধানের মূল নীতি, ইংলিশে এটাকে বলা হবে কার্ডিনাল প্রিন্সিপাল, প্রিন্সিপালস। তো কি কি? এই যে তুমি বললো তো, প্রথমে হচ্ছে কি জাতীয়তাবাদ, তার মানে জাতীয়তাবাদ। হুম। ন্যাশনালিজম। তারপরে বলো সমাজতন্ত্র, সোশ্যালিজম। তারপরে গণতন্ত্র, ডেমোক্রেসি। তারপরে ধর্মনিরপেক্ষতা অর্থাৎ ধর্মনিরপেক্ষতা। সেকুলারিজম। গুড। সো এই হচ্ছে চারটা কার্ডিনাল প্রিন্সিপাল, এবং এইটা তোমাদেরকে কিন্তু পরীক্ষায় দিবেই। নেক্সট অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা পাবাই, কোনো না কোনো ইউনিভার্সিটিতে 100% পাবা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন চলে আসো বাংলাদেশের যে ন্যাশনাল অ্যানথেম, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তো এটা কয় লাইন? প্রথম 10 লাইন।
এবং যদি এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে হচ্ছে 4 লাইন গাওয়া হবে। প্রথম লাস্ট লাইনটা কি, ওমা আমি নয়ন জলে ভাসি, এটা রাইটারকে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এটার ইংলিশে ট্রান্সলেট করছে সৈয়দ আলী হাসান। দেখো এই যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এইটার প্রেক্ষাপট আছে, এটার প্রেক্ষাপট হচ্ছে বঙ্গভঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল 1905, অর্থাৎ 1905 সালে যে বাংলাদেশ তো না, তখন বঙ্গভঙ্গ হয় যে, সেইটার প্রেক্ষাপটেই তোমার এই গানটা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং পরবর্তীতে এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়। এবং এইটা তোমার প্রকাশিত হয় কোথায়? বঙ্গদর্শন পত্রিকায়, বঙ্গদর্শন পত্রিকায়। আর যদি একটু ছোট করে জিজ্ঞেস করি, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে, পরীক্ষা যদি আসে, সম্পাদককে বলো তো? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র, চট্টোপাধ্যায়। রাইট। এখন চলে আসো যে ব্যাটেল অ্যান্থেম। ব্যাটেল অ্যান্থেম মানে হচ্ছে রণসঙ্গীত, ঠিক আছে? যুদ্ধে যে আমরা যেটা আর কি গাইবো, সেটা হচ্ছে চল 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 উদ্যোগ গগনে বাজে মাদল, ওইটা। তো এইটা তোমার কোন পোয়েট্রি, মানে কোন তোমার ইয়ে থেকে, এটা তো একটা কবিতা বা একটা গান, যেটাই বলো না কেন, কাইন্ড অফ। তো এইটা তোমার যে কাব্য, সেটা হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা কাব্য থেকে নেওয়া। কাব্যর মানে কি? কাব্য মানে হচ্ছে যে অনেকগুলো কবিতার একটা মিশ্রণ, ঠিক আছে, একটা অ্যামালগাম। তো এই যে সন্ধ্যা নামক থেকে কে লিখছে? কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং এটা আবার প্রকাশ পেয়েছিল হচ্ছে তোমার 1335 সালে বাংলাদেশ থেকে। এবং এখানে তোমার কত লাইন? 21 লাইন। ওইটাতে কি ছিল? 10 লাইন, এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহ 4 লাইন, আর এখানে হচ্ছে 21 লাইন, ঠিক আছে, মনে থাকে যেন। আর দেখো এইটা তোমার এই যে প্রথম কোথায় প্রকাশিত হয়, কোন পেপারে? দ্যাট ইজ শিখা পত্রিকা, শিখা, শিখা। এবং এটার কি নামে প্রথম প্রকাশিত হয়? নতুনের গান নামে প্রকাশিত হয়, নতুনের গান নামে প্রকাশিত হয়, এবং শিখা পত্রিকা থেকে। সো এইটুকু ইনফরমেশন মাথায় রাখলেই হবে। এখন এই যে জাতীয় পয়েট, মানে জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। তার একটা গান আমার খুব ফেভারিট, ওই যে বুলবুলি, দেখছো না? মানে কোক স্টুডিও থেকে ওই গানটা রিলিজ হয়েছিল, খুব ভালো লাগছে। দেখো এই যে তোমার জাতীয় কবি, ওনার থেকে যদি কোশ্চেন আসে, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইটা, যে তাকে কবে তোমার নাগরিকত্ব দেওয়া হয়? 1976। আর তিনি কবে তোমার জাতীয় কবির মর্যাদা পান? 1972। এই যে দুইটা তারিখ, একটা হচ্ছে 72 আর একটা হচ্ছে 76, সালটা ইম্পর্টেন্ট বেশি, তারিখ সময় রাখতে পারলে তো আরো বেটার। সাল, এই দুইটা সাল থেকে পরীক্ষা কোশ্চেন আসেই, ঠিক আছে? তার জন্ম মৃত্যু সাল তুমি ভুলে যাও, সমস্যা নেই, এগুলো এখন আর আসে না, জন্ম মৃত্যু, কিন্তু এটা আর ভুলো না। আর তিনি একটা রোগে আক্রান্ত হয় 43 বছর বয়সে, সেটা হচ্ছে পিক্স ডিজিজ, অর্থাৎ তার ওই যে ভুলে যাওয়ার যে একটা রোগ, পিক্স ডিজিজ বলেন আমরা, ওইটা। তো এইটা হয় তার। এরপর হচ্ছে দেখো যে ন্যাশনাল মিউজিয়াম, সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে তোমার ন্যাশনাল মিউজিয়াম কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। ঢাকা মিউজিয়াম পূর্ববর্তী নাম ছিল, বর্তমানে জাতীয় মিউজিয়াম বলা হচ্ছে। এবং এটা তোমার আর্কিটেক্ট কে? সেটা হচ্ছে মোস্তফা কামাল। তো মিউজিয়াম থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মনুমেন্ট, এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। এটা কোথায় অবস্থিত? নবীনগর অবস্থিত, সাভারের নবীনগর অবস্থিত। এটার বাংলা নামটা হচ্ছে সম্মিলিত প্রয়াস, সম্মিলিত প্রয়াস, ঠিক আছে। এবং এটা তোমার আর্কিটেক্ট হচ্ছে সৈয়দ মাইনুল হোসাইন। উচ্চতা যদি দেখো 150 ফুট বা 46.5 মিটার। দেন আসলে বাংলাদেশের যে জাতীয় সংসদ, এটা কোথায় অবস্থিত? শেরেবাংলা নগরে অবস্থিত। এবং আর্কিটেক্ট হচ্ছে লুইস আইকান। টোটাল এরিয়া কতটুকু? 215 একর। এটার সিম্বল হচ্ছে শাপলা, ওয়াটার লিলি মানে শাপলা, ঠিক আছে, শাপলা। তারপর দেখো টোটাল সিট হচ্ছে 350টি, তার মধ্যে 50টা হচ্ছে রিজার্ভ থাকে উইমেনদের জন্য, তার মানে এমনিতে নর্মাল সিট হচ্ছে 300টি। এবং এই যে সংসদে যারা এমপি হিসেবে যায়, তাদের যে তোমার যদি বলি যে সীমা বা কত বছর ব্যাপী তারা থাকে, সেটা হচ্ছে 5 বছর ব্যাপী, ঠিক আছে। দেন আরও কিছু ইনফরমেশন আছে, যে এটার তোমার ইংরেজি নাম কি, অ্যাসেম্বলি, এটা কে ইনভাইট করে, প্রেসিডেন্ট। এখানে তোমার সবচেয়ে শর্ট পার্লামেন্ট ছিল, ষষ্ঠ পার্লামেন্ট, মাত্র 12 দিন। ইন্টারভাল টাইম ফ্রম ওয়ান অ্যাসেম্বলি টু অ্যানাদার, দ্যাট ইজ 60 days। এবং বর্তমানে যে পার্লামেন্টারি সিস্টেম বাংলাদেশে, ক্রিসেন্ট লেকটাই যে তোমার পার্লামেন্ট হাউসের এখানে। কাস্টিং ভোট মানে হচ্ছে স্পিকারের ভোট। ফ্লোর ক্রসিং মানে হচ্ছে যখন একটা দলের এমপি অন্য একটা দলের হয়ে ভোট দেয়, মানে অপোজিশনের হয়ে ভোট কাস্ট করলে সেটাকে ফ্লোর ক্রসিং বলে। তারপর দেখো লস ডিক্লেয়ার্ড বাই দি প্রেসিডেন্ট, দ্যাট ইজ ইনডেমনিটি। সো এটা স্পেলিংটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে, লিখে দিচ্ছি, স্পেলিংটা পড়বা। তারপর দেখো হুইপ বলি না, সংসদের হুইপ, সে হচ্ছে সংসদের শান্তি বা পিচ মেনটেন করে। এরপর দেখো রেগুলার মিটিং হয় মন্ত্রীদের, সেটা হচ্ছে সোমবার ইন এ উইক, মানডে।
তারপর চলে আসো এখানে আরো কিছু ইনফরমেশন। এই যে বাংলাদেশের ন্যাশনাল পার্ক দ্যাট ইজ সোহরাওয়ার্দী উদ্যান পার্ক, এখানে চিলড্রেন পার্ক সেটা হচ্ছে কোথায়, শাহবাগে। জাতীয় মসজিদ সেটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ, এটা তো হলো। তারপর খেলা হাডুডু ঈদগাহ, এটা হচ্ছে ঈদগাহ ফিল্ড হাইকোর্ট। আচ্ছা, এগুলো হয়েছে। এখন চলে আসো কিছু লার্জেস্ট যে ইনফরমেশনগুলো, দি লার্জেস্ট ইন বাংলাদেশ। সোলার পাওয়ার প্ল্যান্ট বললে হচ্ছে কি, এখানে কি বানানটা ভুল আছে, সিঙ্গাপুর, মেবি স্পেলিং এর মিস্টেক আছে। আচ্ছা যাই হোক, এটা ঠিক করবো পরে। তারপরে চলে আসো লার্জেস্ট ডেল্টা, না একটা আরেকটা চলে গেছে নাকি, ডেল্টা তো এটা হবে না। ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে মেবি তোমার একটা ইনফরমেশন আরেকটা চলে গেছে। যেমন দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক হচ্ছে কি বঙ্গবন্ধু সাফারি পার্ক। এটা যদিও এখন নাম চেঞ্জ হয়েছে আই গেস, গাজীপুরে অবস্থিত। এখানে গেছো তোমরা, বাসে করে বাঘ সিংহ এগুলো দেখা যায় আই গেস। তারপরে হসপিটাল বললে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। রেলওয়ে স্টেশন হচ্ছে তোমার এই যে কোনটা, রেলওয়ে স্টেশনটা বুঝতেছি না কোনটা হবে, ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশন কমলাপুরি হবে। মস্ক হচ্ছে বাইতুল মোকাররম, এয়ারপোর্ট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফরেস্ট বললে সুন্দরবন, ইকোনমিক জোন বললে হচ্ছে মিরসরাই। সো এখানে কিছু ইনফরমেশনে একটু মিস্টেক আছে, হয়তো একটা আরেকটা চলে গেছে, বাট বাকিগুলো ঠিক আছে। এটা পরে আমরা কারেক্ট করে দিব। এখানে চলে আসো যে লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি ঢাকা গার্ডেন হচ্ছে কি সৌরদ্দি উদ্যান বোঝাচ্ছে এখানে, ঠিক আছে, বানানটা স্পেলিংটা একটু অন্যরকম হচ্ছে, সৌরদ্দি উদ্যান। পার্ক হচ্ছে রমনা পার্ক, আইল্যান্ড হচ্ছে ভোলা। দিস ইজ ইম্পর্ট্যান্ট, 3 স্টার ইম্পর্ট্যান্ট। যে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ বললে উত্তর হবে ভোলা। এবং বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি যদি বলা হয় তাহলে হচ্ছে চাকমা। এবং পেপার মিল বললে হচ্ছে কর্ণফুলী পেপার মিল। ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটি। সুগার মিল হচ্ছে এই যে ক্যারু অ্যান্ড কো, ঠিক আছে, সুগার মিল, যেখান থেকে তোমার বুঝতেই পারতেছো। তারপর ফার্টিলাইজার ফ্যাক্টরি হচ্ছে তোমার ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার। এটাই মেবি বিউপিতে আসছিল কোশ্চেনটা। তারপরে আরেকটা হচ্ছে কাফকো, প্রাইভেট। গভর্নমেন্ট বললে হচ্ছে ঘোড়াশাল, আর প্রাইভেট বললে হচ্ছে কাফকো। দেন আসো যে সিপোর্ট, সিপোর্ট চট্টগ্রাম পোর্ট। ইরিগেশন প্রজেক্ট হচ্ছে তিস্তা প্রজেক্ট। পাওয়ার প্ল্যান্ট হচ্ছে পায়রা পাওয়ার প্ল্যান্ট। তারপর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বললে হচ্ছে কাপ্তাই। থার্মাল বললে হচ্ছে তাও পায়রা। গ্যাস ফিল্ড বললে হচ্ছে তিতাস। এবং সোনারগাঁও হোটেল হচ্ছে সবচেয়ে বড় হোটেল। শপিং মল বললে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আর সবচেয়ে বড় এনজিও হচ্ছে ব্র্যাক। এটা নট অনলি বাংলাদেশ, এটা পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এনজিও, ঠিক আছে। ব্র্যাক, ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে, স্যার ফজলে হাসান আবেদ। এখন চলে আসো যে ফার্স্ট ইন বাংলাদেশ। অ্যাক্টিং প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বাজেট অ্যানাউন্সার, স্পিকার, তারপরে চিফ জাস্টিস, ফিনান্স মিনিস্টার, হোম মিনিস্টার। এগুলো হচ্ছে ওই যে মুজিবনগর সরকার যেটা ছিল সেটা ইনফরমেশনগুলো, তাই আমরা একটু স্কিপ করবো কারণ এখন আর ইম্পর্ট্যান্ট না। আবার এখানে কিছু ইনফরমেশন আছে, যেমন প্রথম পাইলট হচ্ছে কানিজ ফাতেমা রোকসানা। তারপরে হেড অফ দ্য আর্মি ছিল হচ্ছে এমএজি ওসমানী। দেন হচ্ছে এয়ারফোর্স, সিটি মেয়র। তারপরে ইলিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট, দিস ইজ ইম্পর্ট্যান্ট, মাগুরা। তারপরে এভারেস্ট সামিটার হচ্ছে মুসা ইব্রাহিম, এবং ফিমেল হচ্ছে তোমার নিশাত মজুমদার। তারপর চলে আসো যে বাংলাদেশের প্রথম নেভি ওয়ারশিপ দ্যাট ইজ বিএনএস পদ্মা, অ্যাক্ট্রেস হচ্ছে বনানী চৌধুরী। আর এই যে কয়েন ইন্ট্রোডিউসড, এটা হচ্ছে 4ই মার্চ 1972। ফ্ল্যাগ রেইজ এটা আমরা পড়ছি অলরেডি। তো দেখো, এই যে কয়েন ইন্ট্রোডিউস মানে হচ্ছে প্রথম মুদ্রা কখন চালু হয় বাংলাদেশে, সেটা হচ্ছে 1972 সালের 4ই মার্চ। এই জন্য এটাই বাংলাদেশের মুদ্রা দিবস, ঠিক আছে। তারপর দেখো গ্র্যান্ড মাস্টার মানে হচ্ছে যেটা দাবা খেলে, যে দাবা আমরা বলি না, চেস, চেস খেলার সাথে রিলেটেড, সেটার যারা বেস্ট তাদেরকে বলা হয় গ্র্যান্ড মাস্টার। তো বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার হচ্ছে নেওয়াজ মোর্শেদ। মিউজিয়াম হচ্ছে বরেন্দ্র মিউজিয়াম, যেটা 1910 সালে প্রতিষ্ঠা হয় রাজশাহীতে। দিস ইজ ভেরি ভেরি মিউজিয়াম। বাংলাদেশের প্রথম মিউজিয়াম হচ্ছে বরেন্দ্র মিউজিয়াম, 1910 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহীতে। গ্রাউন্ড স্টেশন হচ্ছে বেতবুনিয়া, ইপিজেড হচ্ছে চিটাগং। তারপর চলে আসো যে গ্যাস ফিল্ড, অয়েল ফিল্ড, এনিমি ফ্রি ডিস্ট্রিক্ট। তারপরে ইকো পার্ক, এটা ইম্পর্ট্যান্ট, সীতাকুণ্ড, ঠিক আছে। এই সীতাকুণ্ডে তোমার যে ঝর্ণাটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শীতল পানির ঝর্ণা। শীতল না উষ্ণ, সেটা হচ্ছে উষ্ণ পানির ঝর্ণা, সরি, ঠিক আছে। সীতাকুণ্ডতে যে চন্দ্রনাথ পাহাড় আমরা বলি না, চন্দ্রনাথ পাহাড়, তো এই যে ঝর্ণাটা, এটা হচ্ছে উষ্ণ পানির ঝর্ণা, ঠিক আছে, উষ্ণ পানি। তাহলে শীতল পানি কোনটা, সেটা হচ্ছে কক্সবাজারের হিমছড়ি,
ঠিক আছে। দেন চলে আসো মডেল থানা, ভালুকা, ফার্স্ট মেট্রো রেল, ঢাকা মেট্রো রেল, ফার্স্ট টানেল, বঙ্গবন্ধু টানেল, এটাকে বর্তমানে কর্ণফুলী টানেল বলা হয়। প্রথম ন্যাশনাল ইলেকশন হয় 1973 7 মার্চ। প্রথম আদমশুমারি হয় 1974। ঢাকাকে প্রথম রাজধানী করা হয় 1610 সাল। কি করেন? ইসলাম খান। কি নাম দেন বলো তো, ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। গুড। তারপর চলে আসো যে এডুকেশন কমিশন চেয়ারম্যান ডক্টর কুদরতে খুদা, এই জন্য কুদরতে খুদা শিক্ষা কমিশন বলা হয়। প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, দ্যাট ইজ রূপপুর পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদীতে অবস্থিত, পাবনা জেলার। এবং এখানে আমাদেরকে সহায়তা করতেছে রাশিয়ার রোসাটম, ঠিক আছে। অর্গানাইজেশনের নাম হচ্ছে রোসাটম, রাশিয়া থেকে। আচ্ছা, রবীন্দ্র ইউনিভার্সিটি হচ্ছে প্রথম মানে পিতৃকালীন ছুটি, এটা আর কি, ওই যে মানে প্যাটার্নাল লিভ ফর ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। তারপর দেখো এলিফ্যান্ট ওভারপাস, সেটা হচ্ছে কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত, লোহাগাড়াতে। এছাড়াও দেখো বাংলাদেশের প্রথম গভর্নর, দ্যাট ইজ এএনএম হামিদুল্লাহ, দিস ইজ ইম্পর্ট্যান্ট। অ্যাটর্নি জেনারেল রিকগনাইজিং কান্ট্রি, দিস ইজ ইম্পর্ট্যান্ট, যে বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ভুটান, 6 ডিসেম্বর 1971। প্রথম মুভি হচ্ছে মুখোমুখোশ। প্রথম অলিম্পিক খেলাতে পার্টিসিপেট করছে লস অ্যাঞ্জেলস আসরে, 23তম, 1984 সালে। এবং কমনওয়েলথ গেমসে হচ্ছে 1978 সালে। ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে তোমার বাংলাদেশ অংশগ্রহণ করে হচ্ছে 1999, অর্থাৎ 1999 সালে সপ্তম ওয়ার্ল্ড কাপে। এখানে দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, একটা হচ্ছে দেখো এই যে বাংলাদেশ সর্বপ্রথম ওডিআই স্ট্যাটাস কবে লাভ করে এবং বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট স্ট্যাটাসটা কবে লাভ করে, এই দুইটা ইনফরমেশন তোমরা মানে 10 স্টার ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবা, ঠিক আছে। ওডিআইটা হচ্ছে কত? 97-তে, এবং টেস্ট স্ট্যাটাস হচ্ছে 2000 সালে। ওডিআই মানে কি? ওয়ান ডে ইনিংস। তো সেটা 50 ওভারে হয়ে যায়, টেস্ট মানে অনেক বড়, কারণ যেটা একটু বেশি সেটা পরে পাইছে আর আগে পাইছে ওডিআই, এইভাবে মনে রাখলে হয়ে যায় 97 আর 2000। তারপরে গ্রেটেস্ট, এখানে আর্টিস্ট দেখো জয়নুল আবেদিন, পয়েট হচ্ছে কাজী নজরুল ইসলাম, পয়েটেস হচ্ছে বেগম সুফিয়া কামাল, ল্যাঙ্গুইস্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা ডিএমএস, উড আর্টিস্ট হচ্ছে তোমার অলোক রয়, কার্টুনিস্ট হচ্ছে রফিকুন নবী, সিনেমাটোগ্রাফার দ্যাট ইজ জহির রায়হান, স্কাল্পচার হচ্ছে ফজলুর রহমান খান। এছাড়া তোমার মডার্ন পয়েট হচ্ছে জীবনানন্দ দাশ, সুইমার ব্রজেন দাস, মাউন্টেইন, এই যে সামিটার, সরি বা হাইয়েস্ট মাউন্টেন সেটা হচ্ছে তাজিংডং বা বিজয়, হাইয়েস্ট হিল সেটা হচ্ছে গারো, এবং তোমার হাইয়েস্ট বিল্ডিং দ্যাট ইজ বাংলাদেশ ব্যাংক, হাইয়েস্ট ট্রি বইলাম, এটা একটা গাছ, ঠিক আছে, বইলাম, বইলাম গাছ। তারপর লংগেস্ট রিভার দ্যাট ইজ পদ্মা, এবং লার্জেস্ট আইল্যান্ড দ্যাট ইজ ভোলা। এখন আইল্যান্ড নিয়ে আমরা একটু ইন ডিটেলস স্টাডি করব। আইল্যান্ড মানে কি? যেটা তোমার চারপাশেই কি থাকবে? পানি থাকবে, পিচ অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, মানে চারদিকেই তোমার পানি। তারপর লার্জেস্ট ডেল্টা আইল্যান্ড হচ্ছে সুন্দরবন, এবং লার্জেস্ট আইল্যান্ড হচ্ছে তোমার ভোলা। যদি বলা হয় লার্জেস্ট ডেল্টা আইল্যান্ড কোনটা, সেটা হচ্ছে সুন্দরবন, মানে হচ্ছে বদ্বীপ আইল্যান্ড, ঠিক আছে। বদ্বীপ বললে সেটা সুন্দরবন বাংলাদেশের মধ্যে। আর যদি বলে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ কোনটা, তাহলে হচ্ছে ভোলা। আর ভোলার পূর্ব নাম ছিল তোমার শাহবাজপুর। নিঝুম দ্বীপ, এটা কোথায় অবস্থিত? নোয়াখালীতে অবস্থিত। আর সুন্দরবনকে বলা হয় তোমার মানে অসংখ্য দ্বীপের একটা কালেকশন, ঠিক আছে, এটাকে বলা হয় সুন্দরবন। এবং আইল্যান্ড দ্যাট হ্যাজ এ লাইট হাউস, সেটা হচ্ছে কুতুবদিয়াতে, এখানে লাইট হাউস ছিল। কেন ছিল? ওই যে তোমার জাহাজগুলো এসে ওই লাইট দেখে সেখানে নোঙর করতো বা বুঝতে পারতো এই এই রুটে যেতে হবে। তারপর দেখো দি অনলি হিলি আইল্যান্ড অফ বাংলাদেশ দ্যাট ইজ মহেশখালী। আর সি ব্রেইন কোরাল আইল্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে কি সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের পূর্ব নাম ছিল কি? নারিকেল জিঞ্জিরা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নারিকেল জিঞ্জিরা, এখানে নারিকেল গাছ প্রচুর। তারপর এলিফ্যান্ট পয়েন্ট হচ্ছে কক্সবাজার অবস্থিত, এরকম কিছু পয়েন্ট আছে, কটকা, এগুলা হচ্ছে তোমার সুন্দরবনে, আবার এলিফ্যান্ট পয়েন্ট হচ্ছে কক্সবাজারে। এরকম আরও কিছু পয়েন্ট আছে, আমরা পড়বো। শুভলং নামে একটা ঝর্ণা আছে, এটা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত। তোমরা যদি রাঙামাটিতে যাও, যে ঝুলন্ত ব্রিজ, সেটা দিয়ে তোমার পাশে ওই যে যে লেকটা আছে, সেই লেক পার হয়ে একদম লাস্টে গেলে শুভলং ঝর্ণা। তো ওইখানে আমি গেছিলাম, তখন ছিল তোমার মানে শীতকাল, মানে এখনকার মতোই। তো শীতকালে আবার তো বৃষ্টিপাত কম হয়, তো ঝর্ণাতে দেখছি ট্যাপ ট্যাপ করে শুধু পানি পড়ে, তেমন একটা পানি ছিল না, লাইক ঝর্ণা ছিল জাস্ট শো। তারপর দেখো অ্যানাদার নেম অফ পূর্বাশা আইল্যান্ড দ্যাট ইজ সাউথ তালপাত্তি দ্বীপ, এটা হচ্ছে তোমার এই যে সাতক্ষীরা জেলার ওইদিকে অবস্থিত, হারিয়াভাঙ্গা নদীর তীরে। যেটা হচ্ছে তোমার এক সময় ইন্ডিয়াও ক্লেম করছিল তাদের, এবং বাংলাদেশও ক্লেম করতো, কিন্তু এখন এটা হচ্ছে পানির নিচে তলে গেছে, সো এখন আর কোনো প্রবলেম নেই। তারপর দেখো তোমার চন্দ্রদ্বীপ, এটা হচ্ছে বরিশালের পূর্ব নাম। চর কুকরি মুকরি, চর ফ্যাশন, চর নিউটন, চর জব্বার, এগুলো সব ভোলাতে অবস্থিত, এবং এই ইনফরমেশনটা খুব ইম্পর্ট্যান্ট। চর কুকরি মুকরি, ঠিক আছে, এটা টোটস্থ করে রাখবা, 10 স্টার ইম্পর্ট্যান্ট, যে চর কুকরি মুকরি কোথায় অবস্থিত? ভোলাতে অবস্থিত।
মনপুরা কোথায় অবস্থিত বলো তো? তাও ভোলাতে অবস্থিত, এটা লিখে দিচ্ছি, মনপুরা। নেক্সট চলে আসো যে ভাসান চর, দুবলার চর, এগুলা এই যে হাতিয়া, সুন্দরবন, মুহুরীর চর ফেনী, নির্মল চর রাজশাহী, পাটনি চর সুন্দরবন, চর আলেকজান্ডার এটা হচ্ছে লক্ষ্মীপুর। এই যে লক্ষ্মীপুরের কে যেন ছিল না, চর আলেকজান্ডার তো চিনো, ওইটা। তারপর চলে আসো এখানে যে আমরা টেবিল করে সবগুলো ইনফরমেশন একটু পড়ি, যেমন সেন্ট মার্টিন সম্পর্কে যদি একটু স্টাডি করো, দেখো এটা ইম্পর্টেন্ট। এটা কোথায় অবস্থিত? কক্সবাজার জেলা অবস্থিত, এবং এটা নাফ নদীর তীরে অবস্থিত, একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ, 8 স্কোয়ার কিলোমিটার। লোকাল নেম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। আবার দেখো ছেড়া দ্বীপ, এটা হচ্ছে একদম লাস্টের পার্টটা, ছেড়া দ্বীপ সাউদার্ন মোস্ট আইল্যান্ড অফ বাংলাদেশ। লাইট হাউস আছে কোথায়? কুতুবদিয়াতে। এবং পাহাড়ি দ্বীপ বা মানে একমাত্র তোমার কি মাউন্টেন আইল্যান্ড, দ্যাট ইজ মহেশখালী, কক্সবাজার অবস্থিত। এখানে আবার আদিনাথ মন্দির আছে। কি কি মন্দির? আদিনাথ মন্দির। তারপর দেখো সোনাদিয়া, এটা হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত। এই যে ডিপ সি পোর্ট, ল্যান্ড আইল্যান্ড অফ মিরাকেল বলা হয় সোনাদিয়া দ্বীপকে। নিজুম দ্বীপ নোয়াখালীতে অবস্থিত, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসে। নিজুম দ্বীপ কোথায় অবস্থিত? নোয়াখালীতে। এবং এটার পূর্ব নাম হচ্ছে তোমার বালুয়ার চর। ঠিক আছে। 1970 সনে এখানে সাইক্লোন হয়। ভোলা তো ভোলা জেলাই, এবং এটা হচ্ছে মেঘনা নদীর তীরে, লার্জেস্ট আইল্যান্ড, ওল্ড টাইম শাহবাজপুর, এবং এটাকে বলা হয় দ্বীপের রানী, কুইন আইল্যান্ড। মনপুরাও তোমার ভোলাতে অবস্থিত, এখানে একসময় পর্তুগিজরা বসবাস করত। সাউথ তালপেত্রী সাতক্ষীরা অবস্থিত, 8 স্কোয়ার কিলোমিটার। পূর্ব নাম নিয়মুর বা পূর্বাশা। এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে কলহ ছিল, বাট এখন এটা পানির নিচে ডুব হয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে 2010 সাল থেকে। কিছু সি বিচ যেমন কুয়াকাটা, এটাকে কি বলা হয়? ডটার অফ দ্য সি। ডটার, জিএইচ আছে, ডটার অফ দ্য সি, অর্থাৎ কি? সাগর কন্যা, সাগর কন্যা। ঠিক আছে। এই যে কুয়াকাটাকে, কক্সবাজার অবস্থিত, টেকনাফ কক্সবাজার, ইনানি কক্সবাজার, পতেঙ্গা চিটাগংয়ে, পার্কি আনোয়ারা চিটাগংয়ে, গুলিয়াখালী সীতাকুণ্ডে। এর মধ্যে যে গুলিয়াখালীটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কুয়াকাটাটা ইম্পর্টেন্ট, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এই যেখানে দেখো ছবি দেওয়া আছে, এটা হচ্ছে পতেঙ্গা, এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের ঠিক অপোজিটেই, রাস্তার এই পাশে ওই পাশে, মেইন রোডের ওই পাশে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, আর এইদিকে ব্যাক করলে তোমার হচ্ছে গুলিয়াখালী সি বিচটা। তারপরে কক্সবাজার, ইনানি বিচ, পার্কি বিচ, সেগুলো একটু পড়বো, আমি তোমাদেরকে তো স্লাইডটা প্রোভাইড করবো, সেখান থেকে পড়বো। এটা হচ্ছে সেন্ট মার্টিন। তারপর দেখো টেকনাফ, নিঝুম দ্বীপ, কুয়াকাটা। তারপর দেখো হাওর, বাংলাদেশের যে বিখ্যাত হাওর আছে যেগুলো, হাকালুকি হাওর ইজ দি লার্জেস্ট হাওর অফ বাংলাদেশ, লোকেশন মৌলভীবাজার। তারপর দেখো হাইল হাওর মৌলভীবাজার, নিকলি হাওর কিশোরগঞ্জ, টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ। তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার হাকালুকি হাওরটা এবং টাঙ্গুয়ার হাওরটা। টাঙ্গুয়ার হাওর হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত, এবং হাকালুকি হাওর হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত। এই ইনফরমেশন দুইটা ভুলো না। এখন চলে আসো যে রামসার সাইট আছে বাংলাদেশের দুইটা। কয়টা? দুইটা। এবং এই রামসার সাইট হচ্ছে রামসার কনভেনশন, যেটা ইরানে, ইরানে রামসার নামক স্থানে তোমার একটা কনভেনশন হয়, সেখান থেকে অনুমোদন দেওয়া হয়। তো রামসার সাইট হচ্ছে বাংলাদেশের দুইটা, একটা সুন্দরবন আর একটা টাঙ্গুয়ার হাওর। এবং হাকালুকি হাওর এখানে প্রপোজ করা হয়েছে, এখনও সেটাকে অনুমোদন দেওয়া হয় নাই। ঠিক আছে। বিল হচ্ছে লার্জেস্ট বিল, চলন বিল, তিনটা জেলার সাথে কানেক্টেড, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা। এবং এটার ভিতর দিয়ে একটা নদী গেছে, দ্যাট ইজ আত্রাই নদী। ঠিক আছে। এবং এটার ভিতরে এই যে মানে যে এটা তো নদী গেছে, তারপর দেখো বর্ডার বিল, বাংলাদেশের বর্ডার বিল আছে কয়েকটা, তার মধ্যে তামাবিল একটা। তামাবিল কোথায় অবস্থিত? তামাবিল মেবি সিলেটে, তাই না? সিলেটে। সিলেটের। সিলেটে ভাই। আর ভবদহ বিল হচ্ছে যশোর। তো এটা আমি সিলেট লিখে দিচ্ছি, এগুলো আসার অনেক সময় যে কোন বিল কোথায় অবস্থিত। ভবদহ বিল হচ্ছে যশোর, বিল ডাকাতি হচ্ছে খুলনাতে, ও তামাবিল এই যে সিলেট লিখেই আছে, সরি। আরিয়াল বিল হচ্ছে মুন্সিগঞ্জে। তারপর দেখো হিলস অ্যান্ড মাউন্টেন্স, এখানে দেখো যে গারো পাহাড় ময়মনসিংহ অবস্থিত, চিম্বুক পাহাড় বান্দরবনে অবস্থিত, লালমাই পাহাড় কুমিল্লা অবস্থিত, আলুটিলা পাহাড় খাগড়াছড়িতে অবস্থিত, কুলাউড়া পাহাড় মৌলভীবাজারে অবস্থিত। তারপরে চন্দ্রনাথ পাহাড় যে সীতাকুণ্ডের এটা, হিমছড়ি, তারপরে কক্সবাজার, বাটালি ইম্পর্টেন্ট না, পাথারিয়া, নীলগিরি, নীলগিরিটা পড়ে বান্দরবন, এই কয়েকটা ইম্পর্টেন্ট, এগুলো থেকে ডিরেক্টলি বিউপিতে কোশ্চেন হয়। তারপরে কাপ্তাই লেক, এগুলো এটা রাঙামাটিতে অবস্থিত, কাপ্তাই। ঠিক আছে। ওই যে বললাম না, ঝুলন্ত ব্রিজ থেকে কাপ্তাই পার হয়েই আমরা ওই যে শুভলং ঝর্ণা ওইটা দেখতে গেছিলাম। বগা লেক কোথায় অবস্থিত? বান্দরবনে অবস্থিত। ফয়েজ লেক চট্টগ্রামে অবস্থিত। তারপরে মাধবপুর, এটা হচ্ছে কমলগঞ্জ। প্রান্তিক লেক, এটা হচ্ছে বান্দরবন। মহামায়া লেক, এটা হচ্ছে চট্টগ্রাম মিরসরাই। তো এই যে লেকগুলো পড়বা।
ভ্যালি দেখো, হালদা ভ্যালি খাগড়াছড়ি, ভেঙ্গি ভ্যালি, মিনাইমুখ ভ্যালি রাঙামাটিতে, আরও আছে দুইটা, নাপিতখালী ভ্যালি, বালিশিরা ভ্যালি। তারপর চলে আসো যে ফরেস্ট সেক্টর। তো যে কোনো একটা দেশের জন্য ভালো কন্ডিশন থাকার জন্য তোমার 25% বনভূমি থাকা প্রয়োজন, ঠিক আছে? এটা রিকোয়ার। কিন্তু বাংলাদেশের যদি বলি যে কতটুকু আছে, বাংলাদেশের দাবি করা হয় 17 পয়েন্ট সামথিং, ঠিক আছে? এত পার্সেন্ট আছে, বাট ইন রিয়েলিটি বাংলাদেশের 10%-এর কাছাকাছি একটা অ্যামাউন্ট আছে, মানে অত বেশি নাই বাংলাদেশের ফরেস্ট। এবং বাংলাদেশের সবচেয়ে বড় ফরেস্ট হচ্ছে সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এবং এটা কোথায় অবস্থিত? সাউদার্ন পার্টে অবস্থিত। তো ফরেস্ট এটার থেকে দেখো এই যে কিছু এরিয়া আছে, যেমন হিরন পয়েন্ট, কটকা, এলকো আইল্যান্ড, এগুলো সব সুন্দরবনে অবস্থিত, এবং এগুলোকে বলা হয় ফিয়ারলেসনেস ফরেস্ট, ঠিক আছে? এই যে হুইচ এরিয়া অফ সুন্দরবন ইজ কল্ড ফিয়ারলেসনেস ফরেস্ট, দ্যাট ইজ হিরন পয়েন্ট, কটকা, এলকো আইল্যান্ড, এগুলো। তারপরে এলিফ্যান্ট পয়েন্ট দেখো, সেটা হচ্ছে কোথায় অবস্থিত? চিটাগাংয়ে অবস্থিত, ঠিক আছে? উখিয়া উপজেলা, জালিয়াপালং, এটাও বিপিতে আসছিল এক সময়। এই যে আমরা যদি দেখি যে এই দেখো, এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজারের সাথে কানেক্টেড। চলে আসো রাতারগুল সোম ফরেস্ট, এটা হচ্ছে সিলেটের গোয়াইনঘাটা অবস্থিত, এবং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সময় বিপিতে কোশ্চেনটা আসছিল যে রাতারগুল সোম ফরেস্ট কোথায় অবস্থিত? সিলেটের গোয়াইনঘাটা অবস্থিত। এবং এখানে আরেকটা জায়গা, সেটা হচ্ছে বিছানাকান্দি, এগুলো কিন্তু টুরিস্ট প্লেস। এইটাও সেম সিলেটের গোয়াইনঘাটা অবস্থিত। আমার মনে পড়ে আমাকে ভাইভাতেই কোশ্চেন জিজ্ঞেস করছিল যে গোয়াইনঘাট কোথায় অবস্থিত, আমি বলছিলাম যে এটা সিলেটের, সরি, রাতারগুল সোম ফরেস্ট কোথায় অবস্থিত, আমি বলছিলাম যে সিলেটের গোয়াইনঘাটা অবস্থিত। দেন উনি আমাকে জিজ্ঞেস করছে, যে চেয়ারম্যান ছিল বোর্ডের, জিজ্ঞেস করছে যে বিছানাকান্দি কোথায় অবস্থিত বলো তো। অ্যান্ড এটা তো আমি পড়ে যাইনি যে বিছানাকান্দিও তোমার সিলেটের গোয়েনঘাটা অবস্থিত। তো এটা আমি পারি নাই, পরে আবার বলছে তুমি এটা কিন্তু জেনে আসবা, জেনে এসে আমাকে জানাবা। তো এইভাবে করে এটা আমার লাস্ট কোশ্চেন ছিল। দেন আমি হচ্ছে ওই বোর্ডের কোশ্চেন শেষ, এর আগে অনেক কোশ্চেন করছে, সেইগুলো প্রায় 25 মিনিটের মতো ভাইবা নিছে অ্যাপ্রক্সিমেটলি। তো এই কোশ্চেনটা করছিল, আমি পারি নাই তখন, তো এই জন্য বলে দিলাম যে বিছানাকান্দি কোথায়, সেম সিলেটের গোয়েনঘাট। চলে আসো রিভার্স অফ বাংলাদেশ। তো রিভার্সের মধ্যে যদি বলি বাংলাদেশের যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে দেখো যে ফিশ ব্রিডিং সেন্টার, সেটা হচ্ছে হালদা নদী, চট্টগ্রামে অবস্থিত। এখানে তোমার মাছের প্রজননের জন্য এই নদীটাকে তোমার ব্যবহার হয়। তারপর রিভার্স রিসার্চ ইনস্টিটিউট, যেটা হচ্ছে হারুকান্দি, ফরিদপুরে অবস্থিত। রিভার শিকস্তি, রিভার পয়স্তি, দুইটা কনসেপ্ট। যারা শিকস্তি তারা হচ্ছে ধরো নদীতে ভেঙে তাদের মানে বিতাড়িত করে ফেলছে, নদীতে ধরো তাদের জমি ভাঙন হয়েছে, তারা হচ্ছে শিকস্তি। আর পয়স্তি কারা? নদীতে আবার চর পড়ে না, অফকোর্স চর পড়ে। তো চরে গিয়ে আবার দেখো মানুষ চাষাবাদ করে, সেখানে বসবাস করে থাকে, তো সেটা হচ্ছে তারা পয়স্তি। দুইটা কনসেপ্ট, শিকস্তি একটা, পয়স্তি একটা। আর জয়েন্ট রিভার কমিশন, দ্যাট ইজ 1972, এটা প্রতিষ্ঠা করা হয় আর কি। তারপরে ইন্টার বর্ডার রিভার অফ বাংলাদেশ, এটা হচ্ছে কি 57টি, মানে আন্তঃসীমান্ত নদী, এটার বাংলাটা হচ্ছে আন্তঃসীমান্ত নদী। এখন আন্তঃসীমান্ত মানে কি, যেখানে বর্ডার শেয়ার করতেছো। তো বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে কয়টা দেশ? ভারত আর হচ্ছে তোমার মিয়ানমার। তো ভারতের সাথে আছে টোটাল 54টা, আর মিয়ানমার সাথে আছে হচ্ছে 3টা। এই টোটাল যোগ করলে হচ্ছে তোমার 57টা রিভার আছে, যেগুলো তোমার আন্তঃসীমান্ত নদী, মানে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সাথে বর্ডার শেয়ার করা নদী। বুঝছো? তো মিয়ানমারের সাথে যে তিনটা, সেই তিনটা কি কি? নাফ, মাতামুহুরি এবং সাঙ্গু, এই তিনটা। আর দেখো ফরিদপুরের ভাঙ্গাতে 77, 1980, আচ্ছা এই সালগুলো একটু মনে রাখবা। এই সালটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, 1989, অর্থাৎ বাংলাদেশ রিভার রিসার্চ ইনস্টিটিউট এটা ফরিদপুরে শিফটেড হয় কত সালে? 1989 সালে। এই সালটা একটু মনে রাখবা। এখন চলে আসো যে বাংলাদেশের আরও কিছু ইনফরমেশন রিভার সম্পর্কিত, যেমন ইন্টারন্যাশনাল গ্রেডেড রিভার হচ্ছে পদ্মা, গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ, গ্রিফ অফ বাংলা হচ্ছে দামোদর নদী, চট্টগ্রামের দুঃখ হচ্ছে চাকতাই খাল, বাংলাদেশের সাথে মিয়ানমার হচ্ছে নাফ নদী দ্বারা বিভক্ত, ইন্ডিয়া হচ্ছে তোমার হারিয়াভাঙ্গা দ্বারা বিভক্ত, মেইন রিভার পোর্ট হচ্ছে নারায়ণগঞ্জ, ইলেকট্রিসিটি প্রডিউস হয় কর্ণফুলী নদীতে, কাপ্তাই হাইড্রো ইলেকট্রিসিটি কর্ণফুলী নদীতে। তারপরে কোন কোন একটা রিভার আছে যেটা একটা মানুষের নাম থেকে দেওয়া হয়েছে নামটা, সেটা হচ্ছে রূপসা। এই যে রূপসা নদী, যেটা কোথায় অবস্থিত বলো তো? খুলনাতে, ঠিক আছে? খুলনাতে 0 পয়েন্ট যাওয়ার আগে বা খুলনা ভার্সিটি যাওয়ার আগে তোমার এই যে রূপসা ব্রিজ পড়ে। তো বলো তো এই যে রূপসা, এটা কি মেয়ে নাম না ছেলে নাম? বলো। এটা হচ্ছে ছেলের নাম, মানে একজন পুরুষের নাম, তার নাম হচ্ছে রূপলাল সাহা, ঠিক আছে? রূপলাল সাহা, তার নাম অনুযায়ী তোমার এই যে রূপসা নদী। তারপর চলে আসে যে ফেনী, এটা হচ্ছে একটা ব্লকে মানে ডিস্ট্রিক্টের নাম অনুযায়ী নদী হয়েছে ফেনী। তারপরে মেঘনা হচ্ছে তোমার অরিজিন পয়েন্টে বোরাক নাম ছিল, এটা বোরাক। তো এখানে দেখো কিছু প্লেসেস অফ অরিজিন, এটা থেকে কোশ্চেন আসে যে পদ্মা নদী উৎপত্তি হচ্ছে কোথায়? গঙ্গোত্রী হিমবাহ, হিমালয়ের।
মেঘনা, নাগামণিপুর, ব্রহ্মপুত্র, মনোজ সরোবর, কর্ণফুলী, লুসাই পাহাড়, সাঙ্গু হচ্ছে আরাকান মাউন্টেন, হালদা হচ্ছে তোমার এই যে বদনতলি মাউন্টেন পিক, মাতামুহুরী হচ্ছে লামার মাউন্টেন, যমুনা হচ্ছে মনোজ সরোবর, তিস্তা হচ্ছে তোমার সিকিম থেকে। সো এই যে কোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে এটা ইম্পর্টেন্ট পড়তে হবে, এটা মুখস্থ করতে হবে। এবং মিলিত স্থানগুলো দেখো, এবং এই যে পদ্মা এবং যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দতে, পদ্মা মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে, কুশিয়ারা সুরমা মিলিত হয়েছে আজমিরিগঞ্জে, ব্রহ্মপুত্র মেঘনা মিলিত হয়েছে ভৈরব বাজার, এবং বাঙালি যমুনা হচ্ছে বগুড়াতে, হালদা কর্ণফুলী কালুরঘাটে চট্টগ্রাম, তিস্তা যমুনা হচ্ছে চিলমারিতে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, 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 এইটা প্রথম চারটা এবং লাস্টেরটা, ঠিক আছে? এই পাঁচটা হচ্ছে ইম্পর্টেন্ট। শাখা নদী এবং উপনদী এই কনসেপ্টটা তোমাদেরকে বোঝায়, আর এটা তোমরা নিজেরা অবশ্যই পড়বা, হ্যাঁ মাস্ট। বাট আমি তোমাদেরকে একটু বলি যে শাখা নদী এবং উপনদীর মধ্যে ডিফারেন্সটা কি। দেখো, একটা ধরো নদী এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এদিকে পানি যাচ্ছে সে ফর এক্সাম্পল, ওকে। এখন ধরো অন্য একটা নদী থেকে পানি এসে এই নদীর স্রোতধারাতে যুক্ত হলো, ঠিক আছে, এটা হচ্ছে মেন নদীটা। তো এদিক থেকে যদি একটা অন্য নদীর পানি এসে এই স্রোতধারার মধ্যে মিলিত হচ্ছে না, দেখো তো। তো এই যে নদীটা এটা হচ্ছে তোমার উপনদী। কি নদী বললাম? উপনদী। আবার এই মেন নদী থেকেই দেখো আরেকটা নদী উৎপত্তি হয়েছে, এদিকে পানি যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে তোমার শাখা নদী। কনসেপ্টটা কি বুঝছো? বলো তো। জি ভাইয়া। ওকে। তো দেখো এখানে আমরা জাস্ট একটা তোমাদেরকে আমি পড়াবো, বাকিগুলো এমনিতে পড়তে পারো। সেটা হচ্ছে দেখো, যমুনা নদীর শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, আবার ধলেশ্বরীরও শাখা নদী আসে, সেটা হচ্ছে বুড়িগঙ্গা। এই ইনফরমেশনটা মনে রাখবা, বাকিগুলো পড়বা বাট এটা বেশি ইম্পর্ট্যান্ট। ওল্ড নেম, যমুনার পূর্ব নাম হচ্ছে জোনাই, ব্রহ্মপুত্র হচ্ছে লোহিত। তারপরে যদি আমরা ট্রাইবসে যাই, ট্রাইবস যদি বলি বাংলাদেশের পার্সেন্টেজ কত, 1.08%, মানে খুবই কম। এবং বাংলাদেশের টোটাল ট্রাইবস হচ্ছে 50টা, ঠিক আছে, 50টার মতো উপজাতি আছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চাকমা, যারা তোমার চিটাগং হিল ট্র্যাক্ট, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই জায়গাগুলোতে বসবাস করে। সেকেন্ড লার্জেস্ট হচ্ছে তোমার মারমা, এবং ফিমেল ডমিনেটিং সেটা হচ্ছে তোমার গারো, খাসি এবং সাঁওতাল, এই তিনটা। রাখাইনরা পটুয়াখালীতে এবং আরাকান থেকে আসছে এরা। মুরং, মুরংদের যে রাজা বা দেবতা তাকে বলা হয় ওরেং। এবং মারমারা বসবাস করে কক্সেস বাজারে, কুকিল্যান্ড, রাঙামাটিতে। ট্রাইবাল হেড তাদেরকে বলা হয় বোমাং রাজা। তারপরে দেখো, ট্রাইবস লিভস ইন চিটাগং হিল ট্র্যাক্ট, দ্যাট ইজ 13, প্রায় 13টার মতো উপজাতি এখানে বসবাস করে। আচ্ছা, বৈশাখী ইজ এ ট্রেডিশনাল ট্রাভেল ফেস্টিভ্যাল ইন হুইচ দি ট্রাইবস সে গুড বাই টু দি পাস্ট ইয়ার্স অ্যান্ড টেক নিউ, মানে তাদের পূর্ববর্তী বছরকে বিদায় দেয়, নতুন বছরকে তাদের বৈশাখী উৎসব। এখন এইখানে একটা কনসেপ্ট আছে, দেখো তিনটা উপজাতির তিনটা। বৈশাখী যদি আমি লিখি বৈশাখী, এই যে বইতে মানে হচ্ছে বৈশুখ। তো এই যে বৈশুখটা কোন উপজাতিদের বলো তো? সাথে হচ্ছে সাংগ্রাই, আর একটা হচ্ছে বিজু। তো এটাকে মনে রাখার, যে কোনটা কাদের, এটা মনে রাখার একটা টেকনিক আছে, দ্যাট ইজ ত্রিমাচা। ত্রিতে হচ্ছে কি? ত্রিপুরা। মাতে হচ্ছে মারমা। চাতে হচ্ছে চাকমা। তাহলে বৈশুখ কাদের বলো? বৈশুখ কাদের? ত্রিপুরা। ত্রিপুরা। সাংগ্রাই কাদের? মারমার। মারমা। বিজু কাদের? চাকমার। চাকমা। মনে থাকার জন্য এই টেকনিকটা দিয়ে এটা মনে রাখবা। নেক্সট আসো যে তোমার ফেমাস আর্কিটেকচার, বাইতুল মুকাররম মস্কের আর্কিটেকচার হচ্ছে আবুল হোসাইন থারিয়ানি। তারপরে ন্যাশনাল মেমোরিয়াল হচ্ছে মইনুল হোসাইন। সিওল অলিম্পিকে কার স্কাল্পচার প্রদর্শনী হয়, সেটা হচ্ছে হামিদুজ্জামানের, নাম হচ্ছে স্টেপস, এবং এটা থেকে কোশ্চেন আসছিল। তারপর হচ্ছে দেখো, ফেমাস বাংলাদেশি আর্কিটেক্ট ফজলুর রহমান খান, সম্মিলিত প্রায় সাভার নবীনগর অবস্থিত যেটা। এখানে টোটাল পিলার আছে 7টা, এবং 7টা আলাদা আলাদা প্রেক্ষাপটকে রিপ্রেজেন্ট করে। এটার উচ্চতা 150 ফিট। এবং শহীদ মিনারের এটা হচ্ছে হামিদুর রহমান স্থপতি। সংসপ্ত কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অবস্থিত। চিলড্রেন পার্ক এবং বোটানিক্যাল গার্ডেনের আর্কিটেক্ট হচ্ছে স্যামুয়েল ওয়ারেস, মিরপুরে অবস্থিত এগুলা। তারপর চলে আসো যে ফেমাস আর্কিটেকচারের মধ্যে আরও আছে, যেমন এই যে অপরাজেয় বাংলা, আব্দুল্লাহ খালিদ। সুভাষিত স্বাধীনতা, শামীম শিকদার, এস এভাবে মনে রাখা যায়। তারপরে সাবাস বাংলাদেশ, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, এটাকে নিতুন কুণ্ড, ঠিক আছে, নিতুন কুণ্ড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নিতুন কুণ্ড, ওকে। তারপরে দেখো তোমার এই যে দুর্জয়, মিনাল হক। তারপরে মিশুক, হামিদুজ্জামান খান, রক্ত গৌরব, রাজশাহী। এটা রাজশাহীতে অবস্থিত আর কি, কোথায়। তারপরে রাজস্বিক বিহার, এটা হচ্ছে মিনাল হক, ঠিক আছে।
দেন আসো যে এগ্রিকালচার সেক্টরে। সো বাংলাদেশের যে এগ্রিকালচার সেক্টরে BRRI, এই যে আমরা ধানের ক্ষেত্রে নাম দেখি না, বিরি 31, বিডি 5, বিডি 2 এরকম, তো কত হচ্ছে ওখানে বিডি কথাটা কেন দেয়? এই যে এটা থেকে BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। ইন্টারন্যাশনাল যেটা IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত বলো তো? ম্যানিলা। ম্যানিলা কোন দেশের রাজধানী? ফিলিপাইন। ফিলিপাইন। এগুলো আসে কিন্তু পরীক্ষায়। তো দেখো ইরাটম, বৃষালি, এগুলো হচ্ছে হাইব্রিড রাইস। জুটন হচ্ছে যেখানে 70% জুট, 30% কটন। সিদ্দিকুল আবিষ্কার করছে। এগ্রিকালচার গবেষণা হয় তোমার 6 বার এ পর্যন্ত। এবং টোবাকো সবচেয়ে বেশি উৎপন্ন হয় রংপুরে, জুট উৎপন্ন হয় ফরিদপুরে। তারপরে হচ্ছে তোমার, এটা তো হলো ফরেস্ট সেক্টরের, তো এটা অলরেডি আমরা কভার করছি। এখানে কিছু জিনিস আছে, যেমন এইটা ইম্পর্ট্যান্ট। দেখো, ট্রিজ হ্যাভ ব্রেথ, মানে গাছেরও প্রাণ আছে, এটা সর্বপ্রথম কে আবিষ্কার করেন? স্যার জগদীশ চন্দ্র বোস। রাজশাহী ইউনিভার্সিটিতে তার নামে একটা হল আছে, আলাদা একটা মেবি ফ্যাকাল্টি আছে এর নামে। নেপিয়ার হচ্ছে এক ধরনের ঘাস, ঠিক আছে, নেপিয়ার ঘাস। তারপরে ভাওয়ালের গড়, এটা কোথাও অবস্থিত? গাজীপুর, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ওইখানে অবস্থিত ভাওয়ালের গড়। এখানে তোমার শাল গাছ পাওয়া যায়, সরিয়া রোবাস্টা শাল গাছ। তারপর দেখো সুন্দরবনে হচ্ছে কি সুন্দরী যে গাছ, সেটা পাওয়া যায়। এই কারণেই তোমার সুন্দরবনের নাম হচ্ছে সুন্দরবন, সুন্দরী গাছের কারণে। তো সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম কি বলো তো? হুম? হ্যারিটেরিয়া ফর্মিস। হ্যারিটেরিয়া ফর্মিস, এটা হচ্ছে সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম। তো এই যে ছেলেরা হচ্ছে গার্লফ্রেন্ডদের নাম এভাবে নিক নেম দিয়ে রাখতে পারো, যে হ্যারিটেরিয়া ফর্মিস, লাইক ইট উইল বি এ, মানে গুড থিং টু ডু। আর এটা তো আমরা অলরেডি পড়ছি, 25% এখানে তুমি ভালো কন্ডিশন রাখার জন্য রিকোয়ার, কিন্তু বাংলাদেশে অতটুকু নাই, কম আছে। কিছু পয়েন্ট অলরেডি আমরা পড়ছি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু প্রায় কোশ্চেন আসে। সুন্দরবন হচ্ছে তোমার টোটাল 5টা ডিস্ট্রিক্টের ভিতর দিয়ে এটা মানে বিস্তৃত। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, বরগুনা, সবগুলো আলাদা আলাদা করে মনে রাখবা। এটা BCSও আসছে, অ্যাডমিশনেও আসে। কি কি? বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, বরগুনা, এই 5টা জেলার সাথে কানেক্টেড সুন্দরবন। ওকে। দেন আসো যে মিনারেল। সো বাংলাদেশে মিনারেল গ্যাস ফিল্ড অ্যাভেলেবেল, এটা মেবি চেঞ্জ হয়েছে, আপডেট করতে হবে আমাদেরকে, যে কতগুলো আছে লাস্ট গ্যাস ফিল্ড। সবচেয়ে বড় হচ্ছে তিতাস, তারপরে হরিফুড, টেকনাফ, বড় পুকুরিয়া। কোল ফিল্ড হচ্ছে 5টা, কোল, পেট্রোল, ন্যাচারাল গ্যাস। আচ্ছা বলো তো, এই যে সল্ট তৈরি হয় কি থেকে? সি ওয়াটার থেকে সল্ট, মানে লবণ তৈরি হয়। এবং ন্যাচারাল গ্যাসের মেন এলিমেন্ট কি? মিথেন, CH4। ঠিক আছে। তারপরে ইউরেনিয়াম পাওয়া গেছে কোথায়? কুলাউড়া, সিলেটে ইউরেনিয়াম। আচ্ছা আরেকটা জিনিস তোমার, আহ, যদি জিজ্ঞেস করি, বলো তো। আচ্ছা যাক, এখন না, অন্য ক্লাসে জিজ্ঞেস করবো, এটা আজকে ক্লাসের সাথে রিলেট করা যাবে না। এখন চলে আসো যে ল্যাঙ্গুয়েজ কালচার অফ বাংলাদেশ। তো বাংলাদেশের দেখো কালচারের মধ্যে জহির রায়হান অনেক ফেমাস। তার বিখ্যাত একটা ফিল্ম হচ্ছে স্টপ জেনোসাইড, ঠিক আছে, প্রামাণ্য চলচ্চিত্র। এবং দেওয়ানা মদিনা, এই বইটার লেখককে, এটা হচ্ছে মানে বই না অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে তোমার লিটারেচার বা কালচারের সাথে রিলেটেড। মনসুর বয়াতি। ভাওয়াইয়া গানটা, এটা কোথাকার? রংপুর অঞ্চলের। চটকা, এই যে গানটা, এটা হচ্ছে রংপুর অঞ্চলের। তো এখানে জাস্ট আমি তোমাদেরকে কিছু স্পেসিফিক কোশ্চেন দিছি, বাট এগুলোর জন্য আলাদা আমাদের লিস্ট পড়তে হবে, আর এগুলো আমি তোমাদেরকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করব। ঠিক আছে। তো এখানে দেখো, এবার মুরমি পয়েট হাসন রাজা, গানের সম্রাট কাজী নজরুল ইসলাম, প্রথম যে মানে ড্রামা বা নাটক যেটা বাংলাদেশ বেতারে ব্রডকাস্ট হয়েছিল সেটা হচ্ছে কাঠঠোকরা। যেটা হচ্ছে ফেমাস ফিল্ম, ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম পথের পাঁচালী, এটা সবাই দেখবা, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তোমরা আজকেই সবাই ইউটিউবে গিয়ে তুমি এই যে পথের পাঁচালী মুভিটা দেখে তারপর ঘুমোবা। ইটস ইম্পর্ট্যান্ট। তারপর দেখো স্টপ জেনোসাইড, এটা হচ্ছে জহির রায়হান, দেওয়ানা মদিনা, মনসুর বয়াতি, ভাওয়াইয়া চটকা রংপুরের। ঠাকুমার ঝুলি হচ্ছে দক্ষিণামিত্র মজুমদার, বাউল সম্রাট লালন ফকির, ময়মনসিংহ গীতি কবিতা, এটা হচ্ছে ডক্টর দীনেশ সেন, তিনি এখানে আবিষ্কার করছে এগুলো। খনার বচন হচ্ছে কি? শ্রীমতী খনা। এবং খনার বচন কিসের সাথে রিলেটেড? এগ্রিকালচারের সাথে রিলেটেড। এই কোশ্চেনটা প্রায় পরীক্ষা আসে, যে খনার বচন কিসের সাথে রিলেটেড? এগ্রিকালচার বা কৃষির সাথে রিলেটেড। লালন ফকিরের লাইফস্টাইল হচ্ছে অচিন পাখি, একটা সিনেমা। মুক্তির গান হচ্ছে লায়াল লতিফ। আমার ভাই রক্তে রাঙানো কিশোর, এটা হচ্ছে কে? গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। এবং এইটার যে সুরকার, সেটা পূর্বে ছিল হচ্ছে কে? আব্দুল লতিফ, বর্তমানে হচ্ছে আলতাফ মাহমুদ। তাই দুইটাকে একসাথে মনে রাখার একটা কৌশল আছে, সেটা হচ্ছে লতিফ মাহমুদ। ঠিক আছে, লতিফ মাহমুদ। লতিফ মাহমুদ দিয়ে দেখো, আব্দুল লতিফ হচ্ছে পূর্বের, আলতাফ মাহমুদ হচ্ছে বর্তমান। পূর্ব, বর্তমান, সুরকারের ক্ষেত্রে, বুঝছো তো? ইজি টেকনিক, মানে তুমি একটা নাম দিয়ে দুইটা নাম আলাদা মনে রাখতে পারবা।
তারপরে কমব্যাট সং মানে হচ্ছে ওই যে যেটা রণসঙ্গীত, সন্ধ্যা কাব্যগ্রন্থে প্রকাশ পাইছিল, চল 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 উদ্যোগনে বাজে মাদল। ফার্স্ট ফিল্ম হচ্ছে মুখোমুখোশ, প্রথম যেটা নাটক মঞ্চায়িত হয়েছিল বাকি ইতিহাস, আমার ভাই রক্তে রাঙানো কম্পোজ করছিল গাফফার চৌধুরী। ধনধান্যে পুষ্পবরা এটা হচ্ছে ডিএল রায় বা ডিজেন্দ্রলাল রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার ধনধান্যে পুষ্পবরা এটা। তারপর আরেক ফাগুন হচ্ছে জহির রায়হান। বাংলা একাডেমি তোমার প্রতিষ্ঠা হয় 1955 সালের 3রা ডিসেম্বর। এটার পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। এখানে কয়েকটা পত্রিকা আছে, অলমোস্ট 6টার মতো, ঠিক আছে? তার মধ্যে একটা পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকারী, এটা পরীক্ষা আসে, উত্তরাধিকার। তারপরে তোমার এখানে একটা স্কাল্পচার আছে, সেটা হচ্ছে কি, স্কাল্পচার আছে সেটা হচ্ছে কোনটা বলো তো? বাংলা একাডেমিতে একটা মানে ভাস্কর্য আছে, কি নাম? আম, নামটা তো আমি এখন ভুলে গেছি। যাই হোক, বাংলা একাডেমি আর ডিটেলস আমরা পড়াবো নহরি। এটা হচ্ছে দেখো, বাংলা শিল্পকলা একাডেমি সেগুনবাগিচাতে অবস্থিত। এশিয়াটিক সোসাইটি হচ্ছে তোমার, আচ্ছা, এই যে এশিয়াটিক সোসাইটি, এটা থেকে কি প্রকাশিত হয় বলো তো? এই কোশ্চেনটা আসে। বাংলাপিডিয়া, বাংলা পিডিয়া প্রকাশিত হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এটা প্রতিষ্ঠা করছে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে উইলিয়াম জোন্স। সাল তারিখ ইম্পর্ট্যান্ট না, কিন্তু উইলিয়াম জোন্স এবং বাংলাপিডিয়া এই ইনফরমেশনটা ইম্পর্ট্যান্ট। এই যে সিরাজুল ইসলাম বাংলা। টপ্পাগানের জনক হচ্ছে নিধুবাবু, এটাও পরীক্ষা আসছে। প্রিন্টিং টাইপ হচ্ছে কি, পঞ্চানন কর্মকার, ওই যে বাংলা যে প্রথম খোদাই করে, এগুলো আমি তোমাদেরকে বাংলার গ্রামার ক্লাস শুরু করলেই নিব। যে বাংলা যে আমরা ইয়ে লিখি লিপি, সেটা সর্বপ্রথম খোদাই করে কে? পঞ্চানন কর্মকার। তারপরে ঠাকুমার ঝুলি হচ্ছে দক্ষিণেন্দ্র মিত্র। বাঙালি ক্যালেন্ডার প্রথম, এটা হয়েছে মোহাম্মদ শহীদুল্লাহর মাধ্যমে। প্যাশনেট পয়েট বা মরমী পোয়েট হাসন রাজা। প্রথম বুক ফেয়ার, এটা হচ্ছে 1978-এ। সো এই হচ্ছে কি ওভারঅল বাংলাদেশের এই ইনফরমেশনগুলো। আর এখান থেকে তুমি ডিরেক্টলি পরীক্ষা কোশ্চেন পাবে, এটা মাস্ট। জাবি বলো, বিউপি বলো, আদার্স ইউনিভার্সিটি বলো, সব জায়গাতেই। সেখানে যা যা পড়াইছে, আমি একটু তোমাদেরকে যদি স্লাইডগুলো দেখাই, তোমাদেরকে ফুল কপিটা আমি দিয়ে দিব, তোমরা এই টপিকগুলো ডিরেক্ট মেমোরাইজ করবা, ঠিক আছে? কারণ এগুলো থিওরিক্যাল। তারপর আমি ট্রাই করছি সব কিছু অনেক কনসেপচুয়ালি বোঝানোর জন্য, ঠিক আছে? তাই গেস বুঝে পড়লে কোনো কিছু এভাবে ভুলবা না। বাট তারপর এগুলা কিন্তু মেমোরাইজই করতে হবে, অর্থাৎ এক কথা বলতে গেলে মুখস্থই করতে হয়। বাট হ্যাঁ, যেহেতু অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন আসে, আমাদেরকে কষ্ট হলেও এগুলো মুখস্থ করতে হবে। আর এই জিনিসগুলো যত বেশি জানবা, তত তুমি বাংলাদেশ সম্পর্কে অ্যাওয়ার থাকবা, বা অন্যান্য যে কোনো মানুষের সাথে কথা বলতে গেলে দেখবা যে তুমি পার্টিসিপেট করতে পারতেছো। অনেক সময় দেখবা যে বিভিন্ন সময় মানুষজন কথাবার্তা বলে সবাই একসাথে, তোমার নলেজ নেই তাই তুমি পার্টিসিপেট করতে পারতেছো না। বাট যদি এই জিনিসগুলো মাথায় থাকে, তখন তুমি দেখবা যে পার্টিসিপেট করতে পারতেছো, আর এটার মধ্যে আলাদা একটা কিক আছে, ঠিক আছে? সেজন্য একটু পড়বা প্রত্যেকটা জিনিস। ভাই, ইংলিশ ভার্সনের কোনো জিকে বই আছে ভালো? হ্যাঁ, অবশ্যই আছে। আমি তোমাদেরকে এখনই কোনো বই কিনতে নিষেধ করবো, কারণ আমি তো ম্যাটেরিয়ালস দিচ্ছি। নতুন বই বের হলে তখন আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে?